ওকে, প্লিজ স্টার্ট শান। আচ্ছা, সবাইকে প্রথমেই নমস্কার এবং ভালোবাসা জানাই সব শ্রোতা বন্ধুরা যারা আছেন এখানে। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেবাদিত্য দাকে এবং অমিত দাকে এই আলোচনা চক্রটা আহ, করার জন্য এবং বিশেষতভাবে এই কনফারেন্সটা অর্গানাইজ করার জন্য। আমরা তো সবাই একটা ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেটা যুদ্ধ, ধ্বংস, মৃত্যু, আহ একে অপরকে একে অপরের ক্ষতি করা এবং বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সবচাইতে যেটা সমস্যার আরো বড় সমস্যা হিসেবে অন্তত আমি দেখি, সেটা হচ্ছে যে যে এই সমস্যাগুলোই আস্তে আস্তে আমরা যেটাকে বলে দিচ্ছি, মানে আমরা যেটাকে ভীষণ ভুলভাবে বলছি একটা নিউ নর্মাল হিসেবে, মানে এটাই এখন স্বাভাবিক হয়ে উঠছে। এই এই ভয়ঙ্কর অসামাজিক পরিস্থিতিগুলো যদি স্বাভাবিক হয়ে ওঠে, তাহলে সেটা বলাই বাহুল্য যে আমরা আগামী দিনে আরো অনেক সমস্যার সম্মুখীন হব। এবং এই সমস্যাগুলোর মধ্যেই কোথাও আমরা সবাই মিলে একে অপরের সাথে থেকে, যতটা সম্ভব দূরে থেকেও একে অপরের সাথে থেকে, কোথাও একটা আমরা একটা থেরাপির জায়গা তৈরি করি, যেখানে হয়তো কিছু জিনিস, কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা, ভাবনা চিন্তা আমরা করতে পারবো, যেখানে শুধু যে একটা মানসিক শান্তির জায়গা থাকবে শুধু তাই নয়, বারবার আমাদেরকে মনে করিয়ে দেবে যে এই আহ, কোথাও গিয়ে এই যে আজকে আমরা আলোচনা করব থিয়েটার, যাত্রা, গান বাজনা, ব্যান্ড মিউজিক, পপুলার মিউজিক, এই বিবিধ যে জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করব, এগুলো কোথাও আমাদের বেঁচে থাকার একটা বড় উৎসাহ যোগায়। এবং এটা এটা আমরা যুগের পর যুগ দেখেও আসছি, যে যেখানে রেজিস্ট্যান্ট মুভমেন্টস বা রিভলিউশন, সেখানে অবশ্যই গান বাজনা, থিয়েটার, এগুলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো সেই ভাবনা চিন্তার সূত্র ধরেই আজকে আমরা এই আলোচনা চক্রটা শুরু করতে চলেছি। এবং প্রথমেই আমি স্মৃতিকণাদির কাছে এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, যে আপনি তো আহ, যাত্রা নিয়ে বহু বছর ধরে কাজ করেছেন, এবং যাত্রার ইতিহাস, তার বিষয়বস্তু, তার বর্তমান আহ, সমাজে তার যে একটা ইম্প্যাক্ট, সেটা নিয়ে আপনি বহু বছর কাজ করেছেন, এবং গান বাজনা তো তার সাথে জুড়ে আছেই। আম, তো সেখানে আপনি যদি একটু আমাদের সবাইকে একটু বলেন যে যাত্রার সাথে বিনোদন মাধ্যমের যে সম্পর্ক, এটার ইতিহাস, এটার সূত্রপাতটা ঠিক কোত্থেকে, এবং তারপরে পরবর্তীকালীন সেই ইতিহাসের সাথে আজকে বর্তমান সমাজে যাত্রার যে ইম্প্যাক্ট, সেটা আমরা কতটা দেখতে পাই। নমস্কার সবাইকে। আমার নমস্কার জানাচ্ছি, আয়োজক সংস্থাকে অনেক ধন্যবাদ আমি আজকে এই বিষয় নিয়ে বলতে পারছি বলে। কারণ যাত্রার বিষয় নিয়ে আজকাল কথাবার্তা প্রায় শোনা যায় না, এবং তাকে একটু অবহেলার চোখে দেখা হয় প্রায়। তবু আমি তার ইতিহাসটা এইটুকু বলতে চাই যে আজকে আমরা যেখানে এসে পৌঁছেছি, আমাদের নাটক, আমাদের গান বাজনা, সেখানে যাত্রার একটা বিরাট ভূমিকা আছে। একথা অস্বীকার করলে ইতিহাসকে অস্বীকার করা হয়। তো সেই বিষয়ে আমি একটু বলতে চাই। সায়ন যেটা বললেন যে বিনোদন জগৎ, যাত্রা বিনোদন জগতে তার ভূমিকা এবং কিভাবে এসেছিল, সেই বিষয়টা নিয়ে। এখন দেখুন, সঙ্গীত মানে বিনোদন, এতে কোনো সন্দেহই নেই। আর বিষয়টা যখন বাংলা গান, যাত্রা, কাজেই সেখানে সঙ্গীতের বিভিন্ন রূপ দেখা যায়, কিন্তু সেখানে যাত্রার সাথে সেটা কতটা জড়িত হলো, সেই বিষয়টাই আজকে একটু আমি আলোকপাত করব। কাজেই আমি প্রথমেই ধরে নিচ্ছি বিনোদন, সঙ্গীত, এই জায়গাটা থেকেই আমি শুরু করছি। তাহলে আমাদের সুবিধে হবে। এখন তার পরিপ্রেক্ষিতে আগে বাংলা গান কিরকম ছিল যাত্রার আগে, সেটা একটু বলে দেওয়া ভালো।
কারণ এটা এখানে ফোক সং এর খুব একটা প্রাধান্য ছিল, যেটাকে আমরা ভাটিয়ালি শাড়ি গান, জারি গান, এসব ভাওয়াইয়া এসব ছিলই, ঝুমুর এ তো ছিল, ঝুমুরের 1000 বছরের ইতিহাস, গম্ভীরা। কিন্তু বাংলার নিজস্ব গান এগুলো থাকলেও যাত্রার গানটা কিন্তু একদমই আলাদা। যাত্রার গানের সাথে কিন্তু এগুলোর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা বলা যেতে পারে এগুলো থেকে কিছুটা প্রভাবিত হয়েছে যাত্রা, তবে যাত্রার গান কিন্তু একদমই আলাদা এগুলো থেকে। একটু আলোচনা করি। আসলে যাত্রা মানে কি? যাত্রা মানে যাওয়া, যাত্রা মানে গমন। তাহলে গানের সাথে যাত্রার সম্পর্কটা কোথায় এবং কোথায় জুড়ে দেওয়া হলো এতে, কোন সময়? তো আমরা দেখতে পাচ্ছি যে শ্রী চৈতন্য যে সময় সদল বলে শোভাযাত্রা করে বাদ্যযন্ত্র সহকারে সঙ্গীত পরিবেশন করতেন, সেই সময়টা থেকে যাত্রার একটা শুরু বলা যেতে পারে, ঐতিহাসিকরা তাই বলছেন। এবং তাকে শ্রী চৈতন্যের ওই শোভাযাত্রাকে প্রথম যাত্রা বলে অভিহিত করা হচ্ছে। সাজও ছিল, যেরকম নগর সংকীর্তনের জন্মদাতা শ্রী চৈতন্যের দলের সাজ তো থাকবেই, ধুতি, চাদর, তিলকমাটি, ছাপ, ফুলের মালা ইত্যাদি। বাদ্যযন্ত্র কিন্তু একদম বাংলা নিজস্ব খোল, করতাল, বাঁশি। কয়েকজন নিয়ে যাত্রা শুরু হতো। পথে যেতে যেতে সেটা হয়ে যেত বর্ণময় সঙ্গীতময় শোভাযাত্রা। এবং সেটা কিন্তু যে নির্দিষ্ট জায়গায় হতো, সেখানে কোনো মঞ্চ, কোনো আলাদা ব্যবস্থা কিছু না, খোলা আকাশের নিচে সকলে গোল হয়ে দাঁড়িয়ে গান বাজনা করতো। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল গড়িয়ে রাত, এবং ছোট ছোট দলে ভাগ করে পালা করে যাওয়া হতো সেই গান। এবং আমরা দেখবো যাত্রার শুরুতে কিন্তু এইভাবেই যাত্রা হতো। তবে হ্যাঁ, সংকীর্তন তো নয়, পালা কীর্তনের মতো একটা কাহিনীকে বর্ণনা করা হতো। সেখানে অনেক চরিত্র আসতো, কথোপকথন হতো, তাই তার নাম দেওয়া হলো পালা গান বা যাত্রা পালা। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যাত্রা পালা কিভাবে এলো। এবার সেই গল্পের সূত্র ধরে আসতো মূল কাহিনী, মধ্যে উপকাহিনী, গল্পের মধ্যে থাকতো বিবেক, নিয়তি, এরকম চরিত্র। তারা নিয়তি ভবিষ্যৎ বর্ণনা করতো, বিবেক আমাদের নিজের ভেতরের যে অন্তর্স্থিত আত্মা, অন্তরস্থিত তার কথা বলতো। সেই তারাই কিন্তু মূলত গানটা গাইতো। আর কথোপকথন যেগুলো ছিল সেগুলো ছিল ছন্দে এবং সুরে গাওয়া হতো। আস্তে আস্তে এই যে যাত্রার ভূমিকাটা সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে গেল। যাত্রার এই যে বর্ণনা করা, গান গাওয়া, তার দুটো উদ্দেশ্য, একটা ছিল ঈশ্বরের আরাধনা, আর একটা হচ্ছে প্রচার। তবে এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে বিনোদন থেকে ঈশ্বর আরাধনা সঙ্গীতের শুরু হলো বটে, তবে ঈশ্বর আরাধনা মানে ভক্তির অশাস্ত্রিত সঙ্গীতটা কিছু কিছু জায়গায় সঙ্গীত বিনোদনের জায়গাও করে নিচ্ছে। মানে ভক্তির রসটাকে কিন্তু বিনোদনের জায়গায় নিয়ে এলো যাত্রা। এখানে শুধুমাত্র ঈশ্বর ভক্তি কিন্তু নয়। ঈশ্বর ভক্তিটা যদি শুধু থাকতো, তাহলে একটু বেসুরো, একটু উল্টো পাল্টা তালে সে গান কিন্তু লোকে শুনতো না। তাহলে আমরা এখানেও কিন্তু একটা বিনোদনের জায়গা খুঁজে পাচ্ছি। এই পালা কীর্তনের যাত্রার মধ্যে আরো একটা জিনিস ছিল যা আজকাল একেবারেই দেখা যায় না, অবলুপ্ত। আমি ছোটবেলায় কিছু কিছু দেখেছি, বা আমাদের যারা বড় আছেন তারা দেখেছেন ভালোভাবে। সেটা হলো রামায়ণ নির্ভর কাহিনী নিয়ে রামযাত্রা, আর বৈষ্ণব সাহিত্য নির্ভর করে নিমাই সন্ন্যাস, নৌকা বিলাস, এ ধরনের ছোট ছোট পালা। তো এখানে একটু কথা বলে নি যে আজকে যার দাঁড়িয়ে মনে হচ্ছে শ্রীরাম হিন্দিভাষীদের আমদানি, অথবা তার গান শুধু হিন্দিতেই গাওয়া হয়, জয় শ্রীরাম। কিন্তু একটু অতীত ইতিহাস ঘাটলে দেখা যাবে না, বিশুদ্ধ বাংলায় রামায়ণ গান হতো, তার নাম ছিল যাত্রা। এবং সেটাই প্রথম যাত্রা বলা যেতে পারে। আজকের যে যাত্রা আমরা দেখি তার থেকে সেটাই ছিল প্রথম যাত্রা। স্টেজ থাকতো, মানে মঞ্চ থাকতো,
একটা গোল জায়গা, সামিয়ানা একটু ফাটানো, বসার জন্য চটের ব্যবস্থা, সেখানে লোকজন বসতো, বসে দর্শকদের মধ্যেই থাকতেন অভিনেতা অভিনেত্রীরা। হ্যাঁ, একটু অন্যরকম সাজগাজ করতেন, যেরকম রামের সাজ করতেন কোন অভিনেতা, সীতার সাজ করতেন কোন অভিনেতা, এরকম। কিন্তু সেখানেও ওই গান গেয়ে গেয়ে কথা বলা হতো, বাদ্যযন্ত্রীরাও পাশাপাশি বসে থাকতেন আসরের মধ্যে, নানা রকম অঙ্গভঙ্গি করে ছন্দে সুরে নিজেদের বক্তব্য পেশ করা হতো। গানের ক্ষেত্রে এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে গান লেখা হতো সেটা রামায়ণ ভিত্তিক হলেও বা বৈষ্ণব সাহিত্য ভিত্তিক হলেও রচনা করতেন আঞ্চলিক কবিরা। তাই তার মধ্যে তাদের নিজস্ব ধ্যান ধারণা, কিছু সামাজিক সমস্যা এটাও ঢুকে যেত, সেটাকে কিন্তু মেনে নেওয়া হতো এবং মেনে নেওয়া উচিত ছিল। কারণ যেহেতু আঞ্চলিক রস, আঞ্চলিক মাটির গন্ধ থাকতো তাদের। তো আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি গান গেয়ে কিরকম হতো ওই সময়, যেটা আমার নিজের শোনা, ছোটবেলায় একটু একটু মনে আছে। দুঃখ সুখ আনন্দ সব, যেন নিমাই সন্ন্যাস নিতে যাচ্ছেন মাঝরাতে, মাকে ডেকে প্রণাম করে যাচ্ছেন, নিমাই গাইছেন, বিদায় দে গো সচিরানী, আমি সন্ন্যাসেতে যাই, বিদায় দে গো সচিরানী, আমি সন্ন্যাসেতে যাই, তুমি মনে মা গো তোমার নিমাই নাই, বিদায় দে গো সচিরানী, আমি সন্ন্যাসেতে যাই, এরকম। পালার ছিল আর একটা ব্যাপার, যেন সূত্রধার এসে বলছেন, সূত্রধার মানে যিনি শুরু করে দিচ্ছেন, তিনি এসে পুরো ঘটনাটার সারাংশ, যা পালার কি নাম সেটা বলছেন, এবং সেটা কিন্তু গানের মাধ্যমে। গান ছাড়া কিন্তু নেই কিছু, সুর গান এটাই মূল বক্তব্য, তার বাইরে কিছু ছিল না। লোকজন ওইভাবে সংলাপ শুনতে পছন্দ করত। কিন্তু পরবর্তীকালে মানে আমি নিজে আর ওটা না পরে পছন্দ করতাম না, বা আমার মতো অনেকেই ছিল, যে কেন কথা ওভাবে বলা হবে। কারণ ততদিনে আমাদের বিদেশি শাসকরা এসেছেন, আমরা অন্য কিছু দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, তাই ওই সুর দিয়ে কথা, ছন্দ মিলিয়ে কথা আর ভালো লাগছে না শুনতে। এবং আর একটা জিনিস ছিল, সেখানে অবাক হয়ে যেতাম, বাংলায় বিভিন্ন রাগ রাগিনীর চর্চা হলেও মূলত 3-4টে রাগ ব্যবহার করা হতো, যেমন ভৈরবী, হামার, কাফি, এগুলোর মধ্যেই মোটামুটি নির্দিষ্ট থাকতো সব। তা কেন হবে? রাগ রাগিনীর চর্চা বাংলায় ভালোই ছিল, তাহলে এখানে কার্পণ্য কেন? তার কারণ সুর যদি অতিমাত্রায় মনোগ্রাহী হয় তবে সংলাপ কোণঠাসা হয়ে পড়বে, এইটা ছিল মূল বক্তব্য। কাজে ওই কথোপকথন সুরের মধ্যে একটা, আমরা আজকে একঘেয়েমি পেলেও তখন লোক পছন্দ করতেন, কারণ তারা সংলাপটাকে গুরুত্ব দিতেন, সুরের দিকে অত নজরটা তাদের থাকতো না। এরপর দেখা গেল পালার কাহিনী পৌরাণিক ধর্মীয় প্রচার থেকে অন্যান্য জায়গায় চলে আসছে। যেমন মুকুন্দ দাসের কথা এই অর্থে আমরা এই হিসেবে ব্যবহার করতে পারি, উনি যাত্রা করতেন, মূলত পৌরাণিক যাত্রা, কিন্তু ব্রিটিশ শাসকের বিরুদ্ধে তার একটা বক্তব্য ছিল, সেটা তিনি প্রকাশ করতেন কিন্তু গানের মাধ্যমে। সেটা কিন্তু যাত্রার গানকে উনি ব্যবহার করতেন, কারণ যাত্রাকে ব্যবহার করে উনি সেই প্রচারটা করতে পারতেন, তাই তাকে নাম দেওয়া হয়েছিল চারণ কবি। একটা গান আমি বলি, মুকুন্দ দাস কেমন গান, মূল হাতিয়ার ছিল তার যাত্রার গান, তার স্বদেশী আন্দোলনের। বান এসেছে মরা গানে, খুলতে হবে নাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, বান এসেছে মরা গানে, খুলতে হবে নাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। রাতের পর রাত জেগে, গ্রামের পর গ্রাম ঘুরে ঘুরে মুকুন্দ দাস এই কাজটা করতেন। তাহলে যাত্রার যে এখানে ভূমিকা, লোক শিক্ষা যেটা বলা হতো, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গান দিচ্ছে, গানের মাধ্যমে যাত্রার এই ভূমিকা পালন, এটা বিনোদনের থেকে অনেক বেশি জায়গা তৈরি করে দিচ্ছে, নিজস্ব জায়গা ছিল যাত্রার সেটা। এরপরে আসি একটু পরে, আমরা মোহনলাল গঙ্গোপাধ্যায়ের দক্ষিণের বারান্দায় দেখতে পাচ্ছি, তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতি, যে তার দাদামশাই অবনীন্দ্রনাথ যাত্রা লিখতেন।
এবং আশ্চর্য হয়ে যেতে হয়। আপনারাও ভাবুন, রবীন্দ্রনাথের লেখা নাটক তখন জোর কদমে মঞ্চস্থ হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, আর অবনীন্দ্রনাথ ভারতী পত্রিকায় লিখছেন যাত্রা, এসপার ওসপার, এবং ছোট ছোট ছেলেরা সেটা অভিনয় করছে। অবনীন্দ্রনাথ গান লিখে দিচ্ছেন, সুর দেওয়া চলছে, পঞ্চতন্ত্র হিতোপদেশ থেকে কথামালা সবকিছু নিয়ে অবনীন্দ্রনাথ যাত্রা লিখেছিলেন। 8 বছর তিনি ছবি আঁকেননি, শুধু যাত্রাই লিখেছিলেন। এটা একটা মানে বেশ আশ্চর্যই লাগে। এরপর পরশুরামের লম্বকর্ণ গল্পটা বেরোলো। অবনীন্দ্রনাথ উৎসাহিত হয়ে লম্বকর্ণ পালা নামে একটা যাত্রা লিখলেন, এবং ওই যাত্রার সংলাপ এবং গান কিন্তু অবনীন্দ্রনাথের লেখা। গল্পটা পরশুরাম। একটু গানের উদাহরণটা দিই, তাহলে বোঝা যাবে। ওটা বেলেঘাটা যাত্রার একটা দল ছিল, তাকে নিয়ে অবনীন্দ্রনাথের লেখা। বেলেঘাটা যাত্রা সদনের বংশীবদন অধিকারী ব্যান্ডমাস্টার লন্দি লটবর লিউগি বিউগিল ফুলুট আর ছাগলা লরহরি। আর একটা জিনিস আমি অবাক হয়ে গেছি দেখে, আজকে নার্সারি রাইমসে গাওয়া হয় এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এলোমেনো পি, এটা কিন্তু বহুকাল আগে অমলেন্দ্রনাথের যাত্রায় আমরা দেখতে পাচ্ছি। আমি জানি না উনি এটা এনেছিলেন, এবং একটা ইংরেজ চরিত্র এসেছিল ওনার যাত্রায়, তার মুখ দিয়ে এই গানটা উনি গাইয়েছিলেন। বেশ আশ্চর্যই হয়েছে এই ব্যাপারটা দেখে। যাই হোক, এরপরে একদম চলে আসছি আধুনিক যাত্রা, যেখানে ব্রিটিশদের প্রভাব আমরা দেখতে পাই। মঞ্চ বদলে গেল, আর গোল হয়ে লোকে ওই শামিয়ানার নিচে বসে যাত্রা দেখলো না। দর্শক অভিনেতাদের মধ্যে দূরত্ব তৈরি হলো, আলোর ব্যবহার এলো, কাব্য ছন্দে সংলাপ বলা চলে গেল, সুর টেনে টেনে বড় বড় ডায়লগ দর্শক কিন্তু আর পছন্দ করলো না। তারা ছোট ছোট কথায় স্বাভাবিক সুরে মানুষ যেমন কথা বলে, আমরা যেমন কথা বলি, ওই কথাটা শুনতে চাইতো। এবং বিবেক, নিয়তি, সুমতি, কুমতি চরিত্রদের জন্যই রয়ে গেল গান। অন্যান্য চরিত্ররা আর গান গেয়ে নিজেদের বক্তব্য পেশ করলো না। তবে একটা কথা কি জানেন, সে শুধু গানই রয়ে গেল, যাত্রার গান আর হলো না। বড় বড় সুরকাররা সুর দিলেন, অত্যন্ত শ্রুতিমধুর শ্রুতি সুখকর গান হলো। আধুনিক যন্ত্রপাতি এলো, বিখ্যাত সুরকাররা গান তৈরি করলেন, কথাও লিখলেন অন্যরকম ভাবে। সেই মেঠো কবির লেখা পালা গান আর রইল না, হয়ে গেল নাগরিক যাত্রা। আমি শেষ করব, আমি এই এই আধুনিক যাত্রার একটা গানের উদাহরণ দিচ্ছি। গেয়েছিলেন মীরার বধুয়া যাত্রায়, ব্রজেন্দ্রনাথ দের লেখা গান। আমি ভবে একা দাও হে দেখা, ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পার, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। আর একটা ছোট্ট কথা বলে শেষ করি। মেঠো কবির যে যাত্রা পরবর্তীকালে ব্রাত্য হলো আধুনিক যাত্রার মঞ্চে, সেই যাত্রার গান থেকে একটু অদল বদল করে নিয়ে কিন্তু পরবর্তীকালে বিখ্যাত গান তৈরি হয়েছে। তার অনেক উদাহরণ আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকের আমার বক্তব্য শেষ করছি। গীতা দত্তর গাওয়া বিখ্যাত গান, ওটা একজন মেঠো কবিরই লেখা। সেই একটু কথা অদল বদল হয়েছে, যন্ত্রানুষঙ্গ অনেক বদল হয়েছে, কিন্তু আদতে গানটা, সুরটাও সেই মেঠো কবির লেখা, যার নাম কেউ জানে না। সত্যি সচি মাতা গো, আমি 4 যুগে হই জনম দুঃখী, সচি মাতা গো, আমি 4 যুগে হই জনম দুঃখী। নমস্কার। অসামান্য স্মৃতিকণাদি। মানে শুধু যে আপনি একটা দারুণ ভাবে যাত্রার ইতিহাসটা এত সুন্দরভাবে সংক্ষেপে আপনি তুলে ধরলেন, শুধু সেটাই নয়,
এই যে তার সাথে আপনি যে গানগুলো গেয়ে বিভিন্ন সময় যাত্রাপালার যে বিভিন্ন রকমের গান, তার ভাবনা চিন্তা, তার ভাবধারাগুলো যে গেয়ে আপনি তুলে ধরলেন, এক কথায় অসামান্য বললেও খুব কম বলা হয়। এবং আমার মনে হয় তার সাথে আপনি এই আলোচনাটা ভীষণ ভাবে আপনি সুন্দরভাবে তৈরি করে দিলেন। এই আলোচনার জায়গাটা, আগামী আলোচনার জায়গাটা ভীষণ সুন্দরভাবে তৈরি করে দিলেন। কেননা আমি এই মুহূর্তে এবার আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আমাদের অধ্যাপক ডক্টর মলয় রক্ষিত, ওনার ওনার কাছে যাব। এবং আহ, এবং যেহেতু মলয়দা আপনি থিয়েটার নিয়ে ভীষণভাবে কাজ করেন, এবং আমার একটু আমি সময় বার করে আমি আহ, আপনার কাজকর্মগুলো দেখার চেষ্টা করেছি, এবং সেখানে দেখেছি যে আপনি বিশেষতভাবে আহ 19 শতকের বাংলা নাটক নিয়ে আপনি ভীষণ সুন্দর কাজ করেছেন। এবং বিশেষ করে ওই সময়কার যে আহ ইংরেজদের যে একটা কালচারাল ইনফ্লুয়েন্স আস্তে আস্তে তৈরি হচ্ছিল, বিশেষ করে এই বাবু কালচার যেটা এস্টাবলিশড হচ্ছিল, সেটা নাটক, আমাদের সাধারণ জীবন থেকে নাটক, ক্রিয়েটিভ স্পেস, সব জায়গায় সেটাকে ইম্প্যাক্ট করেছে। তো আপনার এই কাজের মাধ্যমে এবার যদি আপনি আমাদের একটু বলেন যে বাংলা নাটকে, বিশেষ করে এই আধুনিক বাংলা গানের কি ইম্প্যাক্ট। আমরা তো বিভিন্ন রকমের, মানে আমি নিজে নাটক দেখতে খুব ভালোবাসি। আমি সুযোগ পেলেই বাবার সাথে নাটক দেখতে যাই যখনই আমি দেশে ফিরি। এবং সেই সূত্রে আহ, যেটা দেখি যে আধুনিক বাংলা গান, এবং শুধু আধুনিক বাংলা গান না, ক্লাসিক্যাল মিউজিকও ভীষণভাবে নাটকে, আধুনিক নাটকে ব্যবহার হয়ে থাকে। সেটা কখনো নিজস্ব অরিজিনাল ফর্মে ব্যবহার করা হয়, কখনো সেটাকে ট্রান্সফর্ম করা হচ্ছে, ফিউশন করা হচ্ছে। তো সেই সূত্রে যদি আপনি আমাদেরকে একটু শেয়ার করেন যে ইন জেনারেল এই আহ, বাংলা নাটকে বাংলা গান, বা বিশেষতভাবে আধুনিক বাংলা গানের যে একটা ইম্প্যাক্ট। তো মলয়দা, এবার আপনার কাছে যাব। মলয়দা আনমিউট করে নিন। মলয়দা, মলয়দা আনমিউট। ধন্যবাদ সায়ন। দর্শক শ্রোতাবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ। স্মৃতিকণাদি খুব দুর্দান্ত শুরু করেছেন, এবং স্মৃতিকণাদি যখন বলছিলেন সেই সূত্রেই আমার বেশ কিছু প্রশ্ন ওই জায়গা থেকেই জেগেছে। আমি সেটা দিয়ে প্রথম শুরু করি যে বাংলা নাটকে গান, এই কথাটা আলোচনার আগেই আমাদের আগে আসতে হবে যে বাংলা নাটকটাই আমরা কোথা থেকে পাচ্ছি। যেহেতু আমাদের তো নাটক ছিল না, মধ্যযুগে কোনো নাটক নেই, প্রাচীন এবং মধ্যযুগে বাংলা নাটকের কোনো অস্তিত্ব নেই। যা ছিল সেটা হচ্ছে কিছু পারফরমেন্স, যাত্রা, কথকতা, পাঁচালী, আরো অনেক, ঝুমুর থেকে শুরু করে অসংখ্য পারফরমেন্স, নাটক ছিল না। তাহলে কোট আর কোট এই নাটক ব্যাপারটা, এটা আসছে তো আমাদের যাত্রা জগৎ থেকেই। কিন্তু এই যে নাটক আসছে এবং নাটকের সূত্রে গান, মানে আমরা গানটাকে যখন আলোচনা করব তখন বুঝে নিতে হবে যে নাটকের জন্মলগ্নের সঙ্গে তার একটা যোগ আছে। কারণ নাটকটা যেখান থেকে আসছে তার মধ্যেই গান ইনবিল্ট ছিল। যাত্রা, পাঁচালীর যে কথকতার যে জগৎ, সেই জগতের মধ্যেই তো গানের অস্তিত্ব। ফলে স্মৃতিকণাদি বলছিলেন যে গান, যাত্রা গান, এই যাত্রা গান বা পালা গান, তার সূচনার ইতিহাসটা তিনি বললেন। বিশেষ করে যখন অষ্টাদশ শতাব্দীর শেষ এবং 19 শতকের শুরু, যে সময়ে এই নবদ্বীপ কেন্দ্রিক যাত্রা সেটা আস্তে আস্তে কলকাতায় চলে আসছে, এবং পরমানন্দ অধিকারীর হাতে প্রথম যাত্রার মধ্যে একটু করে সংলাপ যুক্ত হচ্ছে। এই পরমানন্দ অধিকারী বা বদন অধিকারী যে পুরনো কৃষ্ণযাত্রার ফর্ম, এইটার লাস্ট শিল্পী আমরা বলতে পারি পরমানন্দ অধিকারী এবং বদন অধিকারী। পরবর্তীকালে পরমানন্দের শিষ্য শ্রীদাম এবং সুবল অধিকারী এবং বদন অধিকারীর শিষ্য গোবিন্দ অধিকারী 19 শতকে তারা জনরুচি অনুমোদিত যে 19 শতকের যাত্রার নতুন ফর্ম এটা তৈরি করে। ঠিক একই সময়ে তো নাটকটা হচ্ছে, যদিও আমাদের নাটক শিক্ষা, বাঙালির নাটক শিক্ষা ঔপনিবেশিক শিক্ষার হাত ধরে। যে একই সঙ্গে আমরা শেক্সপিয়ার, স্কুল কলেজে শেক্সপিয়ার পড়ছি, ডিএল রিচার্ডসনের মতো
বিখ্যাত অধ্যাপক, তিনি শেক্সপিয়ার আবৃত্তি করে আমাদের নাটক শেখাচ্ছেন, পড়াচ্ছেন। শুধু পড়াচ্ছেন, শেখাচ্ছেন না, পাশাপাশি আমাদেরকে থিয়েটার দেখতে বলছেন যে ছাত্ররা আপনারা থিয়েটার দেখুন, অমুক দিন থিয়েটার দেখে আসুন, আমরা আলোচনা করব। ফলে এটা একটা একাডেমিক সিলেবাস, একটা একাডেমিক চর্চার ভেতর দিয়ে আমাদের যে নাটক শিক্ষাটা হলো সেটা কিন্তু ইউরোপীয়, সেটা শেক্সপিয়ার থেকে আসা। ফলে যখন বাবুদের নাট্যচর্চা 19 শতকের শুরুতে 1831-এ দ্য পারসিকিউটেড এই নাটকটা লিখছেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ডিরোজিওর শিষ্য, এবং ওই একই সালে 1831 সেই বছরেই প্রসন্ন কুমার ঠাকুর হিন্দু থিয়েটার তৈরি করছেন। এই যে প্রসন্ন কুমার থেকে শুরু হলো বাবুদের নাট্যচর্চা, যেখানে শেক্সপিয়ারের নাটক তারা ইংরেজিতেই অনুভব করছেন, তারাই নাটকে অভিনয় করছেন। সেই নাটকে গান সেভাবে আসছে না, কারণ তার সঙ্গে আমাদের নিজস্ব দেশজ ফর্মের কোনো যোগ নেই। এই যে নিজস্ব দেশজ ফর্মের প্রশ্নটা কখন থেকে এলো না, 19 শতকের মাঝামাঝি সময়ে যখন বাঙালি নিজেরা নাটক লিখতে শুরু করলেন, বাংলা নাটক লিখতে শুরু করলেন, তখনই এই পর্বে আধুনিক নাট্যের ফর্মটা কি হবে, সেটা কি শেক্সপিয়ারের মতো হবে, নাকি আমরা নাটকের ফর্মটা অন্য কোনো জায়গা থেকে নেব। সেই জায়গায় আমাদের প্রাচীন ভারতের নাট্যশাস্ত্র কতটা জরুরি হবে, কতটাই বা জরুরি হবে আমাদের দেশজ যাত্রা বা দেশজ এই থিয়েটার, দেশজ নাট্য, সেটা কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এই যাত্রা পাঁচালী কথকতার ঢং কতটা আসবে, এই একটা যেন মীমাংসার জায়গায় গেল যে কোন প্রস্থানটাতে আমরা নাটক তৈরি করব। ঠিক এই সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মনমোহন বসু। মনমোহন বসু তিনি হিন্দু মেলা বা চৈত্র মেলা, এই চৈত্র মেলা প্রতিষ্ঠার সঙ্গে তো যুক্ত ছিলেন। তো হিন্দু মেলা বা চৈত্র মেলা যখন প্রতিষ্ঠা হয় 1867-তে, ঠিক তার 2 বছর পর যখন হিন্দু মেলার তৃতীয় অধিবেশন, এই তৃতীয় অধিবেশনে বক্তৃতা দিয়েছিলেন মনমোহন বসু, এবং সেই বক্তৃতায় তিনি বলেছিলেন যে এই হিন্দু মেলার কাজ হচ্ছে জাতীয় ভাবের উদ্দীপনা সঞ্চার, এবং এই জাতীয় ভাবের উদ্দীপনা সঞ্চার কিভাবে হবে তার একটা ফর্ম তিনি বলেছিলেন যে নাটক বা থিয়েটার, যে সে জাতীয় ভাবের উদ্দীপনা। কিন্তু এই যে জাতীয় ভাবের উদ্দীপনা সঞ্চার করবে, রাজনারায়ণ বসু এই কথা বলেছিলেন, জাতীয় গৌরবেচ্ছা সঞ্চারিণী সভা সংস্থাপনের প্রস্তাব এর যে ইস্তেহার, সেখানেও তিনি বলেছিলেন যে দেশীয় ভাষায় নাটক অভিনয়। এখন এই দেশীয় ভাষায় নাটক অভিনয় করা বা দেশীয় ভাষায় নাটক অভিনয় করে এই জাতীয় ভাবের উদ্দীপনা তৈরি করা, এই তৈরি করতে গেলে দেশজ নাট্যকলাটা তৈরি করতে হবে। সেই দেশজ নাট্যকলা কিভাবে নির্মাণ হবে না, এর উত্তরটা আমরা মনমোহন বসুর কাছেই পেলাম যখন ন্যাশনাল থিয়েটারের প্রথম বর্ষপূর্তি হচ্ছে 1872। মনমোহন বসু সেই প্রথম বর্ষপূর্তিতে বক্তৃতা দিচ্ছেন, এবং বক্তৃতাতে তিনি প্রথম বলছেন যে আমরা যে স্বদেশী আদর্শে বা দেশজ নাট্য রচনার দিকে যাব, সেই দেশজ নাট্য রচনা রচিত হতে পারে যাত্রা বা পাঁচালীর আদর্শে, এবং যাত্রা পাঁচালীর আদর্শে রচিত হলে এটা অধিকতর মানুষের কাছে পৌঁছতে সক্ষম হবে, কারণ যাত্রা অধিকতর মানুষ দেখেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই জায়গায় একটা সমস্যার কথা তিনি বললেন, যে যদি আমরা যাত্রার দিকেই যাই, যাত্রা কথকতা পাঁচালী থেকে যদি আমরা নাটক তৈরি করি, তাহলে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা হচ্ছে যে যাত্রায় প্রচুর গানের আধিক্য, এত গান তো থিয়েটারে সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে কি করা যাবে, তার একটা মীমাংসা তিনি নিজেই করলেন। তিনি বললেন যে যাত্রায় যত গানের সংখ্যাই হোক না কেন, নাটকেও গানের আধিক্য হোক, কিন্তু যেখানে, আমি কোট আনকোট পড়ে শোনাচ্ছি, আমার অভিপ্রায় এই যে সভাভক্তির পর যেখানে যেখানে গান ঘটিতে পারে, তাহা উক্ত স্বাভাবিক নিয়মেই সংখ্যায় যতই হোক না কেন, ফলত যে কয়টি গান হইবে সে কয়টি যেন উত্তম রূপে গাওয়া হয়। আমরা চাই দেশে পূর্বে যাহা ছিল তাহা ধ্বংস না করিয়া তাহাকে সংশোধিত করিয়া লওয়া। আমরা চাই সেই যাত্রার গান সংখ্যা কমাইয়া গাইবার প্রণালীকে শোধিত করিয়া নাটকের কথোপকথনাদি বিবৃত হোক। ফলে এটা একটা প্রস্তাবনা, এবং এই প্রস্তাবনা অনুযায়ী তিনি নিজেই নাটক লিখতে শুরু করলেন। সুকুমার সেন তার সাহিত্যের ইতিহাসে এই গীতাভিনয় বলে একটা ধারার কথা বলেছেন, গীতাভিনয় ধরা, যে গীতাভিনয় ধারার প্রবর্তক হচ্ছেন মনমোহন বসু, এবং যে গীতাভিনয় ধারা 60 এবং 70-এর দশকে, মানে 19 শতকের 6 এবং 7-এর দশকে এই গীতাভিনয় ধারা একটা প্রবল ধারা রূপে আসে, এবং অসংখ্য নাটক
লেখা হয় এই যাত্রার ফর্মে, সুকুমার সেন যেটাকে বলছেন যে এটা হচ্ছে পুরাতন ও নূতনের সন্ধি বন্ধন, অর্থাৎ পুরনো যাত্রা এবং আধুনিক নাটক এই দুটোর একটা মেলবন্ধন, যে পুরনো যাত্রাপালার আদর্শে রচিত গীতাভিনয়। ফলে গীতাভিনয় ধারা যে নাটকগুলো পড়লে, অর্থাৎ মনমোহন বসু যখন নাটকগুলো লিখছেন, যেমন সতী নাটক, রামাভিষেক নাটক, হরিশ্চন্দ্র নাটক, এই সমস্ত নাটকগুলো যদি আমরা পড়ি সেখানে দেখবো যে গান আছে কিন্তু খুব বেশি গান নেই। আরো একটা কথা, যে এই গীতাভিনয় ধারা যেটা যখন ন্যাশনাল থিয়েটারে অভিনয় শুরু হলো, তখন দেখা গেল যে গীতাভিনয় ধারা খুব একটা জনপ্রিয় হলো না, মানে ওই নাটকে গানের অধিক্য দর্শক নিল না। তখনই বোঝা গেল আসলে গান, নাটকে গান কেমন হবে, নাটকে গান কিভাবে রচিত হবে, এটা সবটাই নির্ভর করছে একটা বিশেষ কি বলবো, যে অভিনয়ের সাফল্য বা অসাফল্যের উপর, মঞ্চের পরিস্থিতির উপর, কেমন অভিনেতা হাতে আছে, গায়ক গায়িকা হাতে আছে কিনা, অভিনয় শিল্পীর সঙ্গে সঙ্গীত শিল্পীর ভূমিকা সেখানে কি রয়েছে, যা কারা সঙ্গীতাচার্য রয়েছেন, অপেরা মাস্টার কারা রয়েছেন, এরা এবং বাস্তব পরিস্থিতি কিরকম, দর্শক নিচ্ছে কিনা, এই সবগুলোর উপরে নির্ভর করছে একটা বাংলা নাটকের গান কেমন হবে। ফলে আমরা টেক্সটে যে গান পড়ি, নাটকের টেক্সটে যে গান পড়ি, সেই গান দিয়ে নাটকের গান বিচার করা যাবে না। নাটকের গানকে সবসময় মঞ্চের প্রেক্ষিত থেকে দেখতে হবে, যে মঞ্চে সেটা কিভাবে আসছে, আদৌ সফল হচ্ছে কি হচ্ছে না, দর্শক নিচ্ছে কি নিচ্ছে না, দর্শকের রুচি কি বলছে, অভিনেতা বা গায়ক, স্ট্রং অভিনেতা গায়ক রয়েছে কিনা, সঙ্গীতাচার্য রয়েছে কিনা, অপেরা মাস্টারের ভূমিকা কি রয়েছে। এইগুলো 19 শতকে খুব বড় প্রশ্ন হয়ে দেখা দিল, এবং এই প্রশ্নের একরকম সমাধান গিরিশ যুগে করলেন গিরিশচন্দ্র। আমরা গিরিশচন্দ্রের হাতে যে সমস্ত নাটকগুলো পেয়েছি, গিরিশ যুগে শুধু গিরিশ নন, গিরিশ, রাজকৃষ্ণ রায়, অতুল চন্দ্র মিত্র, ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ বা দ্বিজেন্দ্রলাল রায়, এই যে পাঁচজনের কথা আমি বললাম, যারা গানের জন্য খুব বিখ্যাত, তাদের নাটকের গান, তাদের নাটকের জনপ্রিয়তা, এই যে গিরিশ যুগ, সেই গিরিশ যুগে আমরা দেখবো যে বাংলা গানের কতগুলো দিক চিহ্ন তৈরি হচ্ছে। যেমন প্রথমত এখানে প্রথম আলাদা করে সুর সংযোজনের জন্য সঙ্গীতাচার্য নিয়োগ করা হচ্ছে। গিরিশ যুগের দুজন বিখ্যাত সঙ্গীতাচার্য ছিলেন মদনমোহন বর্মন এবং রামতারণ সান্যাল, যারা বেশিরভাগ গানের সুর দিতেন। গিরিশরা লিখতেন বটে, কিন্তু গানের সুরগুলো দিতেন মদনমোহন বর্মন এবং রামতারণ সান্যাল। আর সেই সময় কি, যে ভালো দক্ষ গায়কের অভাব ছিল, দক্ষ গায়কের অভাব, এই দক্ষ গায়কের অভাব এবং দক্ষ গায়িকার অভাব ছিল, যারা অভিনয় করছেন একই সঙ্গে গাইবেন তেমন খুব কম ছিলেন। শুধুমাত্র বসন্ত কুমারী এবং সুশীলা দেবী, এই দুজন অ্যাক্ট্রেসকে বলা যায় গিরিশ যুগের দক্ষ শিল্পী। ফলে গীতি শিক্ষা সেখানে কিভাবে হবে, ভালো অ্যাক্টার নেই, ফলে গান সেভাবে দেয়া যাচ্ছে না, কেননা গাইবে কে, বড় শিল্পী কই, বসন্ত কুমারী আর সুশীলা দেবী ছাড়া বড় শিল্পী নেই। ফলে সেই সময় তৈরি হচ্ছে সমবেত সঙ্গীত, যে এইটার একটা সমাধান করা যাক কি করে, না দক্ষতার অভাবকে ঢাকা দেওয়ার জন্য সমবেত সঙ্গীতের চালু হয়ে যাচ্ছে, যে নাচ গান, তখন চলে আসছে যে পরিগণের গীত, একসঙ্গে অনেক সখী চলে আসছে, সখী দলের গীত, চারণী দলের গীত। ফলে কোরাসের ভূমিকার মতো করে কিভাবে এই সমবেত সঙ্গীত এসে সঙ্গীতের অভাবটাকে ঢাকা দিচ্ছে। দ্বিতীয়ত এই পর্বে যন্ত্র সঙ্গীতের প্রাবল্য দেখা গেল। আগের পুরনো যাত্রায় যে খোল, করতাল বা তবলা এইগুলোই ছিল প্রধান, সেই জায়গায় এই 19 শতকে ইউরোপীয় সঙ্গীতের হাত ধরে চলে এলো কি, চলে এলো হারমোনিয়াম, এলো ক্ল্যারিওনেট এবং ফ্ল্যাজুলেট, এই ধরনের যন্ত্র সঙ্গীত। এছাড়া পাশাপাশি বাঁশি, বেহালা, মন্দিরা, তবলা, খোল, করতাল ইত্যাদি সমস্ত, ফলে যন্ত্র সঙ্গীতের প্রচন্ড আধিক্য, এবং যন্ত্র সঙ্গীত বাজিয়ে গায়িকার কণ্ঠের যে দুর্বলতা, সেই দুর্বলতাকে ঢাকা দেওয়া হচ্ছে অধিকতর যন্ত্র সঙ্গীত বাজিয়ে, যাতে এই দুর্বলতাটা দর্শক ধরতে না পারে। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ। আর কি না, সেই সময় সঙ্গীতের অধ্যক্ষ যিনি হতেন, তিনি গান বেছে দিতেন, আর সেই গানের সঙ্গে সুর মিলিয়ে সুর দিতেন কে, গীত রচয়িতা। গান রচনা করতেন রচয়িতা, আর সঙ্গীতজ্ঞ সুর দিতেন। আর পরে ঠিক 19 শতকের শেষ দিকে
যখন আমরা দেখবো যে আবু হোসেনের মতো নাটক জনপ্রিয় হচ্ছে, আলিবাবা জনপ্রিয় হচ্ছে, লায়লা মজনু জনপ্রিয় হচ্ছে, যেগুলো মূলত এই নাচ গানমূলক নাটক, যেগুলোকে অপেরা ধর্মী আমরা বলতে পারি, যে অপেরা ধর্মী নাটকগুলো যখন থেকে এলো তখন থেকে অপেরা মাস্টার, থিয়েটারের দলে অপেরা মাস্টার নিয়োগ করা হলো। যে অপেরা মাস্টারদের কাজ হচ্ছে গান তোলা, গায়িকাদের গান শেখানো, সুর সংযোজন করা। ফলে লায়লা মজনু, আবু হোসেন বা আলিবাবা এই গীতিনাট্যগুলো জনপ্রিয় হওয়ার পর থেকে বাংলা থিয়েটারে অপেরা মাস্টারদের ডিমান্ড অত্যন্ত বেড়ে গেল। এটা ছিল গিরিশ যুগের কথা। শিশির যুগে এসে আমরা দেখলাম যে অনেকখানি স্থিতধীশ, শিশির কুমারের মতো শিক্ষিত মানুষ যিনি অধ্যাপনা ছেড়ে পেশাদার থিয়েটারে এসেছেন, তার যুগে যারা নাটক লিখছেন তাদের মধ্যে ক্ষীরোদ প্রসাদ, অপরেশ চন্দ্র, মনমথ রায়, যোগেশ চৌধুরী এবং নজরুল, এদের মতো প্রতিভাবান গীতিকাররা রয়েছেন, প্রতিভাবান সুরকাররা রয়েছেন। ফলে এই সময় বেশ কিছু ভালো গায়িকা আসছে, যেমন প্রভা দেবী, সুশীলা দেবী, কঙ্কাবতীর মতো শিক্ষিত রবীন্দ্রসঙ্গীত গাওয়া একজন অভিনেত্রী। ফলে প্রভাবতী, সুশীলা দেবী বা কঙ্কাবতী এবং বিশেষ করে সেই সময়ে যারা গান লিখতেন, সুর দিতেন, হেমেন্দ্র কুমার রায় এবং নজরুল, তারা গান লিখছেন, সুর দিচ্ছেন। গুরুদাস চট্টোপাধ্যায়, কৃষ্ণচন্দ্র দের মতো গায়ক আসছে, যারা সীতা নাটকে সঙ্গীতের ভূমিকা নিচ্ছেন। গুরুদাস চট্টোপাধ্যায় এবং কৃষ্ণচন্দ্র দে সঙ্গীত আচার্য হচ্ছেন তারা। ফলে এই সময় একক সঙ্গীত অনেক বেশি বাড়লো। ফলে এই সময় থেকে গিরিশ যুগে শিশির যুগে আমরা দেখব যে গান যতটা মনোরঞ্জনের ততটাই হচ্ছে নির্মাণ দক্ষতায় তৈরি হচ্ছে। ফলে গানকে অনেক গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে। সঙ্গীতজ্ঞ অধ্যক্ষ রয়েছেন, ভালো গায়িকা রয়েছে, ভালো গায়ক রয়েছে। এই সময় আমরা দেখব যে নজরুলও উঠে আসছেন 1929-এ বাংলা থিয়েটারের জগতে, যার প্রতিভাকে, যার সঙ্গীত প্রতিভাকে বাংলা থিয়েটার কাজে নিচ্ছে। নজরুলের নাটক নয়, নজরুলের অন্যান্য দিক না, কবিত্ব শক্তি নয়, নজরুলের যেটা নিয়েছিল বাংলা থিয়েটার সেটা হচ্ছে নজরুলের এই সাংগীতিক প্রতিভা। ফলে নজরুল এই সময় দেখবেন 1929 থেকে শুরু করছেন, যে শচীন্দ্রনাথ সেনগুপ্ত রক্তকমল নাটকে তিনি প্রথম গানের সুরারোপ করছেন। পাশাপাশি তারপর তিনি জাহাঙ্গীর, মহুয়া, কারাগার, মনমথ রায়ের কারাগার, হেমেন্দ্র কুমার রায়ের ধ্রুবতারা নাটক, সাবিত্রী, মনমথ রায়ের সাবিত্রী, ঝড়ের রাতে, সতী এবং বিখ্যাত সিরাজউদ্দৌলা নাটক, শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাটক, এই সমস্ত নাটকগুলোর জনপ্রিয়তা হয়ে ওঠার পিছনে কাজী নজরুলের গানের দক্ষতা। বুদ্ধদেব বসু তিনি আলেয়া নাটকের, নজরুলের লেখা আলেয়া নাটক, এই আলেয়া নাটকের সমালোচনা করেছিলেন বুদ্ধদেব বসু। এই বুদ্ধদেব বসু তিনি বলছেন, মলয়দা ক্ষমা প্রার্থী, আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম, আর 2 মিনিট আছে, হ্যাঁ, ওর মধ্যে একটুখানি র‍্যাপ করে দেবেন। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো আমার যেটা বলার, যে গিরিশ যুগে বাংলা নাটক এই সময় গানের দিক থেকে এটা একটা খুবই উচ্চাঙ্গের জায়গায় উঠেছিল এবং দর্শকরা সেই ধরনের গান পছন্দ করতেন। পরবর্তীকালে যখন পেশাদার থিয়েটার, যখন গ্রুপ থিয়েটার আসছে, গণনাট্য এবং গ্রুপ থিয়েটার, ফলে গণনাট্য গ্রুপ থিয়েটারে বাংলা গানের একটা স্বর্ণ যুগ, যেখানে দেবাশিস দাশগুপ্ত থেকে শুরু করে আরো অনেকে বাংলা গানের জগৎটাকে, বিনয় রায়, হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরীর মতো মানুষ গণনাট্যের সঙ্গে যুক্ত হচ্ছেন, গণনাট্যের গান লিখছেন। আরো পরে ছন্দা চ্যাটার্জি, রত্না বন্দ্যোপাধ্যায়, কেয়া চক্রবর্তী, এদের মতো গায়িকা অভিনেত্রীরা আসছে, সবিতা দত্তের মতো উচ্চমানের গায়ক আসছে, এবং দেবাশিস দাশগুপ্ত, যে এই বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ সুরশিল্পী, যার অসংখ্য গান তিনি তার জন্য বিখ্যাত হয়েছে। অজিতেশ, তিনি অসাধারণ সুরকার ছিলেন। 3 পয়সার পালা, ভালো মানুষ, খড়ির গন্ডি, পাপ পুণ্য। বা বিভাস চক্রবর্তী, তিনি তার প্রত্যেকটা নাটকে, নরক গুলজার, মহাকালীর বাচ্চা, সোয়াইক গেল যুদ্ধে, পাঁচু ও মাসি, মাধব মালঞ্চি কন্যা, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের ব্যতিক্রম বা ফুটবল, অরুণ মুখোপাধ্যায় যিনি মারিচ সংবাদ করছেন, জগন্নাথ করছেন, এই সমস্ত নাটকগুলো আমি বলতে পারি যে বাংলা থিয়েটারে গানের স্বর্ণযুগের সময় হচ্ছে এই সময়টা। আধুনিক বাংলা গানকে কিভাবে প্রয়োগ করা হচ্ছে, এবং দেবাশিস দাশগুপ্ত হচ্ছেন এই পর্বের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, যিনি মহাকালী, এই নরক গুলজার থেকে শুরু করে মহাকালীর বাচ্চা, সোয়াইক গেল যুদ্ধে, নীলাম নীলাম, ব্যতিক্রম, মাধব মালঞ্চি কন্যা, লম্বকর্ণপালা, সাজানো বাগান, বেলা অবেলার গল্প,
গ্যালিলিওর জীবন, দম্পতি, এরকম অসংখ্য নাটক শুধু তার গানের জন্য বিখ্যাত হয়েছে, এবং তার গান এই সময়ে প্যারালালি বাংলা সিনেমার গানের মতো, অন্যান্য গানের মতো এই গান তখন জনপ্রিয় ক্যাসেটের সঙ্গে বিক্রি হতো, এবং বাংলা থিয়েটারের গান একটা আলাদা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল দেবাশিস দাশগুপ্তের এই প্রতিভার জন্য। ফলে বাংলা থিয়েটারের গানের স্বর্ণযুগ আমি বলবো এই গ্রুপ থিয়েটারের সময়। আমরা এটুকুই বলার ছিল। আমি একটা জাস্ট ধারাবাহিক ইতিহাসটাকে বলার চেষ্টা করেছি, সময় থাকলে হয়তো আরো অনেক বিস্তৃতভাবে বলা যেত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মলয়দা। আপনি মানে যেখানে ঠিক স্মৃতিকণাদি শেষ করেছিলেন ওনার বক্তব্য, সেখান থেকে আপনি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন, এবং শুধু যে আপনি ইতিহাসটাকে খুব সংক্ষিপ্ত এবং সুন্দরভাবে তুলে ধরেছেন তাই নয়, আপনি গান এবং নাটক এই দুটোর মধ্যে যে ঔপনিবেশিকরণের সাথে দেশীয় নাটক এবং গানের যে একটা দ্বন্দ্ব, যেটা আমার মনে হয় কোথাও গিয়ে এখনো বহু ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে গানের যখন ব্যবহার হয় বিভিন্ন রকমের নাটকে আজকের দিনে, সেখানে এই কনফ্লিক্টটা কোথাও উঠে আসে। এবং এরপর আমরা অর্কর কাছে চলে যাব, কারণ অর্ক এবং আরো বিশেষ সুন্দরভাবে আরো আলোচনাটা জমে উঠলো, কেননা অর্ক একজন মিউজিক হিস্টোরিয়ান, এবং সে কিন্তু উত্তর ঔপনিবেশিকরণের সময় কলকাতার যে মিউজিক স্কেপ বা মিউজিক্যাল সিন, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভে অর্ক কাজ করে চলেছে। এবং সেখানে ব্যান্ড মিউজিক আছে, সেখানে আমি মনে করি ক্যাবারে মিউজিক আছে, সেখানে ফিল্ম আছে, এবং আরো বিষয়বস্তু আছে। তো এবার অর্ক, এবার যদি তুমি আমাদেরকে এবার বাকিটা এগিয়ে নিয়ে গিয়ে এবার শেষ করো, মানে শেষ তো হবে না, আরো আলোচনা হবে, আরো বিষয়বস্তু হবে, বিষয়বস্তু নিয়ে কথাবার্তা হবে, তো তাহলে খুব ভালো হয়। তো অর্ক, এবার তোমার থেকে আমরা শুনতে ভীষণভাবে উৎসাহী। অনেক ধন্যবাদ সায়নদা। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম লন্ডন। আমার আওয়াজটা একটু যদি আস্তে আসে ক্ষমা করবেন, মার্জনা করবেন, কারণ আমার মানে খুব জোর ঠান্ডা লেগেছে এবং জ্বর অবস্থা, তার মধ্যেই যতটা পারছি বলার চেষ্টা করছি। প্রথম কথা, স্মৃতিকণা ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অসাধারণ। আপনার গান শুনে খুব মানে সকালবেলা বিদেশে থেকে এরকম ক্লাসিক মিউজিক শুনে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এবং মলয়বাবু যে এত ডিটেলে বাংলা থিয়েটার নিয়ে বললেন এবং নাটকের ইতিহাস বললেন, আমার রিসার্চের মেন ফোকাসটা, ও আরেকটা ছোট জিনিস বলতে চাই। আমার গুরু, যিনি, যার হাতে আমি প্রথম তৈরি, বিদেশে সোয়াস আসার আগে যিনি আমাকে তৈরি করেছেন নিজে হাতে, সেই জয়জিৎ ঘোষ, জয়জিৎ বাবু, আমার এমফিল সুপারভাইজার, এখানে আজকে প্রেজেন্ট আছেন। ওনার সামনে বলতে পারাটাও একটা মানে অনেক বড় সুযোগ এবং অনার আমার কাছে। আমি বাংলা এবং ইংরেজি দুটো মিলিয়েই বলার চেষ্টা করব, যাতে জিনিসটা আরো ইটস ইজিয়ার ফর মি ইফ আই ক্যান কমিউনিকেট ইন ইংলিশ। আমার বাংলা ভালো, কিন্তু অতটাও ভালো নয়, তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব দুটো মিলিয়ে বলা যায়। মলয়বাবুর যেখানে শেষ করলেন সেইখান থেকে শুরু করতে গিয়ে আমি বলবো যে আমার রিসার্চ গবেষণার এরিয়া হচ্ছে টু লুক অ্যাট দ্য ট্রান্সন্যাশনাল ইনফ্লুয়েন্সেস, ইউরোপিয়ান ইনফ্লুয়েন্সেস উইদিন বাংলা কালচার। এইটাই আমার মেন এরিয়া, এবং এই বিংশ শতাব্দীর কলকাতা শহরের ইংরেজি গানের ইতিহাস এবং কিভাবে সেই ইংরেজি গানের কালচারটা কিভাবে আমাদের বাংলা গানকে ইনফ্লুয়েন্স করেছে বা ক্যালকাটান সাউন্ডস্কেপস কে ট্রান্সফর্ম করেছে, সেটা হচ্ছে আমার মেন এরিয়া, মানে রিসার্চ এরিয়া। তো বাংলা থিয়েটারের ক্ষেত্রেও এই সেম জিনিসটা আমরা we can find this as early as 1795 because of a Russian guy named Gerasim Stefanovich Lebedev. Now he was the first European person to sort of create a European style proscenium drama theater in Calcutta in 1795. উনি সংস্কৃত, হিন্দি এবং বাংলা শেখার চেষ্টা করেন একজন লোকাল স্কুল টিচারের কাছ থেকে, যার নাম ছিল গোলকনাথ দাস। এবং উনি দুখানা প্লে হি ট্রান্সলেটেড দেম ইনটু বেঙ্গলি। ওয়ান ইজ লাভ ইজ দ্য বেস্ট ডক্টর অ্যান্ড দ্য ডিসগাইজ, অ্যান্ড দিস ওয়ার দ্য ভেরি ফার্স্ট টু পারফরমেন্সেস দ্যাট টুক প্লেস এট লেবেডেভস থিয়েটার ইন ডোমতলা, যেটা এখন বর্তমানে এজরা স্ট্রিট, অ্যান্ড দে ইনকর্পোরেটেড বেঙ্গলি অ্যাক্টর্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস। অত ভালো ইউরোপিয়ান স্টাইল ড্রামা থিয়েটার তখন কলকাতায় ইংলিশ প্লেস গুলোর জন্য দুটোই ছিল। সো আউট অফ এনভি the theater was burned down by the English.
So this is the part of history that I refer to right now, because এটা আমি এই জন্যই বললাম কারণ মানে থিয়েটার বলুন বা পরবর্তীকালে আধুনিক বাংলা গান বলুন, সবেতেই ইউরোপিয়ান ইনফ্লুয়েন্সেস আর প্যারামাউন্ট উইদিন বেঙ্গলি কালচার. নো কালচার ইজ অ্যান আইল্যান্ড. This is basically the point of view that I'm trying to impart. দেবাদিত্য দা, যদি তুমি একটু আমার স্লাইডটা একটু যদি শেয়ার করো. তো আমাকে বলতে বলা হয়েছে আজকে বেসিক্যালি at the intersection of বাংলা গান and western musical and cultural influences. এবং সেটা তো অবভিয়াসলি বাংলা গানের মধ্যে বা বাংলা সিনেমার গানের মধ্যে ইংরেজি কালচার বা ইংরেজি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স বা ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন মিউজিক্যাল ইনফ্লুয়েন্স যেটা, সেটা মোটামুটি আমাদের সবার ক্ষেত্রেই উই আর অল অ্যাওয়্যার অফ ইট, যে কিভাবে 70-এর দশকে ইংরেজি রক মিউজিকের ফ্রেমওয়ার্কে মহিনের ঘোড়াগুলি প্রথম ইংরেজির ফ্রেমওয়ার্কে বাংলা ভাষাতে প্রথম রক মিউজিক, যেটাকে বাউল জ্যাজ লেবেলের আন্ডারে ওরা পারফর্ম করতেন, বাট ইট ওয়াজ মোর বাংলা রক কাইন্ড অফ মিউজিক, মহিনের ঘোড়াগুলি আনেন। এবং তারপরে আরো আস্তে আস্তে বাংলা ব্যান্ড আসতে থাকে এবং পরবর্তীকালে 80 এবং 90-এর দশকে জীবনমুখী গান, অঞ্জন দত্ত এবং এটসেট্রা এটসেট্রা, ফসিলস পরবর্তীকালে রূপম ইসলাম। কিন্তু একটা পার্ট অফ হিস্ট্রি যেটা হ্যাজ বিন এক্সট্রিমলি নেগলেক্টেড এবং যেটা নিয়ে আমি গত 3-4 বছর ধরে রিসার্চ করেছি এবং এটা আমার পিএইচডির মেন এ থেকে তুলে আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আমি বেসিক্যালি 3টে মেন ইপোকাল ইভেন্টস from the 1960s and 70s I'm going to display in front of you. And basically, it's just in a very short time period of 10 to 12 minutes, I will try to impart 3 instances that I've excavated from my own research about this era, the 1960s and 70s, that show how Anglophone Western music culture influenced Bangla films, film music, and in general transformed the cultural and musical soundscape of Bengal, Calcutta. এবার 60-এর দশককে আমরা বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ হিসেবেই ধরে থাকি, কিন্তু 60-এর দশকের একটা অল্টারনেটিভ ইতিহাস, পার্ক স্ট্রিটের যে ইতিহাস, যেটা হ্যাজ বিন লেফট কোয়াইট আন্ডার এক্সপ্লোর্ড, অ্যাংলো ইন্ডিয়ানস, Jews, Jewish people, Zoroastrians, the other minority communities of Calcutta, and their sort of influence and their contribution to the Bangali culture scape, if I may, সেইটা নিয়ে আমি আজকে বলার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, এই ছবি দুটো, একটা obviously on the right you can see Trinkas, which is a restaurant or a bar in Park Street, and which is an establishment that sort of encouraged and platformed a number of Anglophone musical performers since 1959. Among Trinkas is of course a very important part of my own research. On the right is the album art of an album called Ballad of the Purple Inn. It was created by a local Calcutta band named Calcutta 16. এবার ক্যালকাটা 16 নামটা খুব ইন্টারেস্টিং, কারণ ক্যালকাটা 16 ইজ দ্য পোস্ট কোড অফ পার্ক স্ট্রিট, এবং ওখানে আপনি রমিত ভট্টাচার্য, নন্দন বাগচি, জন ব্রেনান্ড, পিটার অ্যান্ড দেবদান সেন, এনাদের নামগুলো ছবিগুলো দেখতে পাচ্ছেন। এনারা প্রত্যেকেই যাদেরকে ক্যারিকেচার করে ইঙ্গো বঙ্গ বলা হতো, হয় ইঙ্গো বঙ্গ নইলে অ্যাংলো ইন্ডিয়ান। এবার ইঙ্গো বঙ্গ শব্দটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা শুভ ঠাকুর ওনার লেখায় উনি ক্যারিকেচার করেছেন, এবং ইঙ্গো বঙ্গদের নিয়ে অবভিয়াসলি একটা আলাদা ডিসকোর্স এবং লিটারেচার আছে। এবং শুভ ঠাকুরের কবিতায় ফারপোজে যাওয়া, যেটা বেসিক্যালি হ্যাভিং আ গালা টাইম উইথ অ্যালকোহল, ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট হ্যাজ বিন লুকড ডাউন আপন বা ক্যারিকেচার্ড, সেই ইঙ্গো বঙ্গ এনাদেরকে বলা যেতে পারে। দেবাদিত্য দা, একটু যদি পরের স্লাইডে যাও। হ্যাঁ, তো among these Ingo Bongos or anglicized Bengalis of Calcutta, K.C. Sen is one figure who was extremely important to Calcutta's history and has been hidden or forgotten from the archives for so long. Sen was not just an Anglo-Indian in the sense of being of European descent in the male line. His extended family spread out in India, Britain, Australia, France, Canada, Myanmar, Switzerland, and Pakistan. His roots were in the archaic Ingo-Bongo society of 19th century Bengal. ওনার ফ্যামিলি ট্রিটা এখানে দেওয়া আছে, যেটা আপনারা দেখলে খুবই ইন্টারেস্টেড হবেন। On the left hand side you can see on one side his great grandfather was Lieutenant General Sir Edward Barnes from the Battle of Waterloo, where the British fought against Napoleon. On the right hand side you would, or in the middle I think, you would see his grandfather was Keshav Chandra Sen, who was 19th century cultural reformer of Bengal.
তিনি ব্রাহ্ম সমাজ এস্টাবলিশ করতে একটা হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্যাট। তো অ্যাজ ইউ ক্যান সো মিক্সড হেরিটেজ এবং অ্যাংলিসাইজড বেঙ্গলি সোসাইটি অফ ক্যালকাটার উনি মেম্বার ছিলেন। Sen played many parts. He was oarsman, poet, war reporter behind the Burma front during the Second World War, songwriter, composer, guitarist, public relations officer, boxwala, radio broadcaster, and above all, impresario. Sen was, in my research, I have found out that Sen was directly responsible to sort of starting the culture of এই যে পার্ক স্ট্রিটের বিভিন্ন রেস্তোরাঁ বা হোটেলে যে খাবারের সাথে সাথে গেস্টদেরকে এন্টারটেইন করার জন্য ইয়াং ব্যান্ডদেরকে বা অ্যাংলো ইন্ডিয়ান পারফর্মারদেরকে, ইংলিশ মিউজিক পারফর্মারদেরকে জ্যাম সেশনস এর থ্রু দিয়ে পারফর্ম করার সুযোগ দেওয়া হতো। এই গোটা কালচারটা, দিস কালচার অফ playing live music performing in restaurants was started by Sen. He played a direct hand in doing that, and his sons of course formed the Calcutta band, the Cavaliers. And Cavaliers was the first Calcuttan band to create a original music record in English in the 1960s, and it is widely regarded as one of the earliest original English music records to be created from India as well. Okay. কাইন্ডলি যদি দেবাদিত্য দায়ের পরের স্লাইডটায় যাও প্লিজ। এখানে আমি আপনাদের সাথে কতগুলো এক্সক্লুসিভ ছবি শেয়ার করছি যেগুলো আমি আমার ফিল্ড ওয়ার্কের সময় কালেক্ট করেছি আমার বিভিন্ন ইন্টারলোকিউটার্সদের কাছ থেকে। আপনার obviously you can see Pam Crane there. Pam Crane was a very sort of famous Anglo-Indian performer যিনি Blue Fox, she was a crooner in Blue Fox in the 1960s. এবং this is basically an overview of the Park Street scene. The Madhouse আপনি দেখতে পাচ্ছেন উল্টো দিকে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে। Madhouse is very interesting কারণ Madhouse was created এখন যেখানে পার্ক হোটেল আছে সেখানে Madhouse ক্রিয়েট করা হয়েছিল। The reason it's called the Madhouse is because all the tables and chairs were upside down. this is not a joke, this is actual. টেবিল এবং চেয়ার গুলোকে সিলিং এর সাথে চেটানো ছিল, which kind of exemplifies why it was called the Madhouse. এবং Madhouse কিছুদিন অবধি চলে এবং এখানে there were performances, there were live performances, there were bands and crooners and everyone performing there. Pam Crane of course performed at in a different place called the Blue Fox, যেটা এখন আর নেই। এখন শুধু ট্রিনকাজ এখনো এক্সিস্ট করে, ট্রিনকাজ পার্ক স্ট্রিটে, এবং ট্রিনকাজের আফটারনুন জ্যাম সেশনেরও একটা ছবি আমি এখানে, খুব এক্সক্লুসিভ ছবি এখানে আপনাদের সাথে শেয়ার করেছি। So the Park Street neighborhood was obviously very important. Trinkaz is a restaurant cum bar which was started as a bakery in 1939 by a Swiss resident of the city, Cinzio Trinca, and then it was passed on to the hands of Indian ownership of the Puri family currently own and run Trinkaz, and throughout the decades hosted several live beat groups and rock music bands from Kolkata and across India. Okay, kindly jodi next slide e jawa jay. এই স্লাইডটা হচ্ছে সত্যজিৎ রায়ের সিনেমা মহানগর, যেটা আপনারা অনেকেই নিশ্চয়ই দেখে থাকবেন। তো এখানে দুটো সিন আমি পাশাপাশি রেখেছি। দেবাদিত্য, যদি দুটো সিনই তুমি পরপর চালাও, then I'll explain my point, what I'm trying to convey. হ্যাঁ অর্ক, আমি চালাচ্ছি। ওই সাউন্ডটা নিয়ে আমি একটু দ্বিধায় আছি, বাট আই হোপ ইট উইল ওয়ার্ক। হোপফুলি, হ্যাঁ, খুব ভালো হয় তাহলে। না, সাউন্ড শোনা যাচ্ছে না, তোমাকে না শেয়ার সাউন্ড করতে হবে। দাঁড়াও, আমি সাউন্ডটা অ্যাকচুয়ালি শেয়ার করে রেখেছি, আমি আরেকবার একটা জিনিস দেখি। দাঁড়াও, আচ্ছা, ট্যাবে আনতে হবে ব্যাপারটাকে, উইন্ডো, ট্যাব, এন্টায়ার স্ক্রিন, না ট্যাবে ট্যাবে না আনলে ওটাকে শেয়ার করা যাচ্ছে না, আর ট্যাবে ওটা অপশনই আসছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। ঠিক আছে, ইটস ফাইন। এটা অবভিয়াসলি আমি জাস্ট এটা ভিডিও আছে, অবভিয়াসলি ভিডিওগুলো চালানোর আই ডোন্ট থিংক সবাই দেখতে পাবে, ভিউয়ার্সটা সবাই দেখতে পাবে। লিংকটা এবং সিনেমাটা যখন পরবর্তীকালে আপনারা দেখবেন, আপনারা একটু খেয়াল রাখবেন, দুটো সিন আছে। ফার্স্ট সিনটা অবভিয়াসলি
যেখানে আমাদের অল্প একটা কথা বলছি আমি এখানে আমার এন্ড থেকে মাইক্রোফোনটা অন রেখে চালাচ্ছি, একটু দেখো হয়তো সাউন্ড যাবে, কিছুটা হলেও যাবে, আমি একবার দেখি। Okay. শোনা যাচ্ছে, ভলিউমটা যদি একটু বাড়ানো যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। একটু অডিয়েন্সকে বলবো আপনারা একটু মার্জনা করবেন, এই ধরনের বিষয়গুলি কারো হাতেই থাকে না আর কি বেসিক্যালি। এবারে দেখো আমি চালাচ্ছি, মনে হয় দিস উইল ওয়ার্ক। Was that your boyfriend? The one you waved at? Your boyfriend? No. Oh, I see, your husband. You know what this means? This ring means I'm engaged. शादी होगा. The 6 all understand. Do you speak English? थोड़ा थोड़ा. Well, I can follow Bengali. थोड़ा थोड़ा. So I think we'll get along all right. Time gave me no chance to begin. So if I lose or I win, I'll fix to remain just the same as they were before. Time gave me no chance to know if your answer is yes. And I feel as though I've been Orko, the slides are the clips are over. Do you want me to change? অর্ক, তোমাকে আনমিউট করতে হবে, তুমি মিউটেড। সরি, না দেবাদিত্য দা এখানে থাক, আমি জাস্ট বলে নি, তারপর আমি বলছি, তখন কাইন্ডলি তুমি বললে আমি করবো। হ্যাঁ হ্যাঁ। তো এই সিনটা দুটো এখানে প্লে করার কারণটা হচ্ছে, প্রথমে বলে নি, অবভিয়াসলি যারা অ্যাওয়্যার তারা তো জানেন, তাও একবার বলে দিচ্ছি। দ্য ফার্স্ট সিন ইজ ওয়্যার আরতি, played by Madhavi Mukherjee, took the job as a door-to-door saleswoman in Calcutta's Sahebpada, wealthy neighborhood. She meets her Anglo-Indian co-worker Edith, which is played by Vicky Redwood, stage name of the cabaret artist Devika Hallar. তো আমি এই প্রথম সিনটা আমরা অবভিয়াসলি দ্য কালচারাল ডিফারেন্সেস বিটুইন একজন বাঙালি ভদ্রমহিলা যিনি প্রথম চাকরি নিয়ে গেছেন একটা অফিসে, এবং একজন অ্যাংলো ইন্ডিয়ান ওম্যান ইন ক্যালকাটা, দুজনের কালচারাল ওয়ার্ল্ডস এর মধ্যে যে ডিস্টিংশনসটা, সেটা খুব ক্লিয়ারলি ইন্টারাকশনটা থেকে Shayan, is there any problem with the audio? না, আমার মনে হয় অর্কর বোধহয় একটু নেটওয়ার্ক গ্লিচ হয়েছে, কারণ ও ফ্রিজ করে গেছে। আচ্ছা আচ্ছা, এইগুলো তো কিছু করার নেই। না না, সে তো অবশ্যই, অসুবিধা নেই, আমরা একটু ওয়েট করে যাই। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি, আই এম শিওর হি উইল গেট ব্যাক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। Orko, if you can hear us, just log out and log in again maybe. দেবাদিত্য দা, তুমি না একটু অর্ককে একবার পারলে হোয়াটসঅ্যাপে। আমি কমিউনিকেট করছি। আচ্ছা, ও বেরোলো, হি হ্যাজ লগড আউট, সো হি উইল লগ ইন अगेन।
ভেরি সুন। রিয়েলি আনফর্চুনেট, কিন্তু এগুলোতে তো মানে কারোরই কিছু করার থাকে না আর কি, ওইটা না অবশ্যই অবশ্যই, এগুলো কারোর হাতে থাকে না আর কি। একদম। আচ্ছা, ওর আই থিঙ্ক আমি এসে গেছি, আমার ইন্টারনেট কানেকশনটা ছিল বলে please, কানেকশনটা please কেটে গেছে। please, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। হ্যাঁ, না না না, তো আমি please, কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ, তো এই মুভির এই সিনটা যেখানে উনি ইডিথ এসে আমাদের বলে আরতিকে যে ওয়াজ দ্যাট ইউর বয়ফ্রেন্ড, তখন আরতি নিজের সিঁদুরটা দেখিয়ে বলেন যে ও ইউ আর ম্যারিড, ডু ইউ নো দিস রিং, রিংটা দেখান হাতে যে দিস ইজ মাই এনগেজমেন্ট রিং, ইট মিনস আই এম বিথ্রোথ, আই এম এনগেজড টু বি ম্যারিড। তো এই ছোট্ট ইন্টারাকশনটা, এবং যেখানে দুজন একজন অপরজনকে বলে যে তুমি কি হিন্দি বোঝো থোড়া থোড়া, আর আমি কি বাংলা বুঝি থোড়া থোড়া, তো এইটা ইজ কাইন্ড অফ ইজ আ ভেরি পাওয়ারফুল সিন ইন দ্য মুভি, যেটা অবভিয়াসলি আমাদেরকে দেখাচ্ছে যে কলকাতা শহরে the many cultural worlds of the city of Calcutta in the even in the early post-colonial era of 1960s and 70s. এবং পরবর্তী সেকেন্ড সিনটা যেখানে অবভিয়াসলি একটা সিনটা হচ্ছে আরতি ইডিথের বাড়ি যায়, she visits a home and when she walks in there's a song playing in the background, যেটা লিরিক্সটা হয়তো আপনারা একটু শুনে থাকলে মানে ভালো করে শুনলে শুনতে পাবেন, টাইম গেভ মি নো চান্স। Now which takes me to my next slide. একটু দেবাদিত্য দা প্লিজ চেঞ্জ করো, আবার প্রেস করো। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো अगेन আপনারা যেগুলো দেখছেন এগুলো এক্সক্লুসিভ ম্যানুস্ক্রিপ্টস কালেকশনস, যেগুলো মেমোরেবিলিয়া, যেগুলো আমি আমার রিসার্চে কালেক্ট করেছি। On the right you can see cabaret artist Devika Haldar. Although her surname is Haldar, she was Anglo-Indian and she was a cabaret performer in Kolkata. That's Devika Haldar on the right in the picture. On the left, that's another cabaret dancer. So cabaret culture যেটা কলকাতা খুবই prominent ছিল up until it was banned in the mid 1960s. তো ইনি হচ্ছেন সেই দেবিকা হালদার, যার স্টেজ নেম ছিল ভিকি রেডউড, এবং যিনি মহানগরে অবভিয়াসলি ইডিথের পার্টটা প্লে করেন। In the center you see the notation, staff notation of the song Time Gave Me No Chance, which was composed by no other than K.C. Sen, the famous Anglo-Indian a performer and Anglophone music performer from Calcutta, who had such an influential role in constructing essentially the Park Street music culture. এবং তারও একদম on the extreme left একটা collection of paper clippings আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে print cards ad দেওয়া হয়েছে, এখানে বিভিন্ন পারফর্মাররা, there are few images of women who used to be crooners in Park Street, এবং এদের সবাইকে KC Sen used to manage through a theatrical agency called Bandwagon. Bandwagon was the name of the theatrical agency that sort of managed all the local talent in Calcutta back in the 1960s and 70s, and they used to supply these musicians, these performers, be it cabaret, be it Anglophone music, be it band rock music, rock and roll, jazz, whatever, to all of these establishments and eateries across Park Street and the city. So the point being here is যে ক্লিপটা যে জন্য আমি মুভি ক্লিপটা আপনাদেরকে দেখালাম সেটা হলো যে this was one of the very early instances of English music directly being played in a Bangla movie, that too Satyajit Ray Mohanagar, এবং that too English music that is not taken from an Anglo-American band. It's English music that was composed in Kolkata, recorded in the HMV studios in Domdom. So this is why it's culturally so important. Next slide, please. ও আরেকটা ব্যাপার যেটা I forgot to mention, সেটা হচ্ছে যে কেসি সেনের অটোবায়োগ্রাফিতে অবভিয়াসলি আমরা দেখেছি, মানে it is referred to যে it was over a cup of tea on the veranda of his flat that he actually gave Satyajit Ray, he provided Satyajit Ray with Devika Haldar's contact for Mohanagar. So KC Sen played a direct role in that as well. Okay. এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ লাভ ইজ আ ম্যাঙ্গো অ্যান্ড ক্লোজ টু মি, 45 RPM। তখনকার দিনে সমস্ত রেকর্ডস, অরিজিনাল রেকর্ডস ওয়ার ইন দ্য ফর্ম অফ 45 RPM রেকর্ডস।
তো সেই সময় একটা 45 RPM রেকর্ড বেরোয়, প্রথম 45 RPM রেকর্ড, যেটা আমি বলেছিলাম না যে কেসি সেনের দুই ছেলে নীল সেন, রবিন সেন, ওনারা Cavaliers, but they had a band called the Cavaliers who sort of created the first original English music record from Calcutta. This is the cover, liner notes and the cover of that particular record. এখানে গানটা আছে, যদি তুমি চালাও দেবাদিত্য দা, সবাই একটু শুনতে পাবেন গানটা। This song was, this record is from 1967. Again, something I have excavated in my research. খুব আস্তে আসছে, ভলিউমটা একটু বাড়াও। আর বাড়ালে বিপত্তি ঘটতে পারে, মানে 1 মিনিট, আমি একটা চেষ্টা করছি, আমি হোম থিয়েটারের সাথে কানেক্ট করছি, বাট ঠিক আছে, দেখছি, মানে জাস্ট প্রথমটা একটু ঠিক করে শোনা গেলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয় কাজ করবে ব্যাপারটা, দেখি। অদ্ভুত, মানে যন্ত্র মাঝে মধ্যে এমন যন্ত্রণা দিয়ে ফেলে। এতক্ষণ চমৎকার সব হচ্ছিল, আচ্ছা অর্ক, এটা কানেক্ট হচ্ছে না। বেটার, গানটা পজ করে দাও এবার, ঠিক আছে। তো এই গানটির শুরুতে, গানটা আপনারা পরে ইউটিউবে প্লে করে শোনার চেষ্টা করবেন, ভালো লাগবে। গানটার শুরুতে আপনারা দেখবেন একটা রক গান, একটা রক এন্ড রোল, ক্লাসিক রক এন্ড রোল ফ্রম দ্য 1960s রেকর্ড, তার শুরুতে সিতারের ইউজ আছে। প্রথমেই the song starts with sitar playing in the background, which is again an allusion toward to basically what the Beatles did in Norwegian wood. 1960s এ রবি শঙ্কর এবং জর্জ হ্যারিসনের বন্ধুত্ব এবং তাদের ইন্ডিয়া আসা, এটা was a huge story of the 1960s, a big part of history. একটা ইস্ট ওয়েস্ট কোলাবোরেশনেরও ব্যাপার ছিল 1960s এ, যেটা obviously impacted Calcuttan soundscape and Bengali songs and Bengali film music later on. So এইটা is sort of connects us to that bit of history. এবং obviously Norwegian wood এবং Beatles their fascination with the Indian sitar and Ravi Shankar, George Harrison camaraderie, সেটার একটা রেফারেন্স এই কলকাতা শহরের প্রথম ইংরেজি গানের রেকর্ডেও পাওয়া যায়। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা অর্ক, আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করছি, আর 2 মিনিটের মধ্যে যদি র্যাপ আপ করতে পারো খুব ভালো হয়। হ্যাঁ, এইটা অবভিয়াসলি একটা বাউল ডিলান কানেকশন, এটা নিয়ে আমি একটা প্যারাগ্রাফ রেডি করেছিলাম, বাট অত ডিটেলে বলছি না। আমি বেসিক্যালি 1962 সালে বিট পোয়েট অ্যালেন গিন্সবার্গ কলকাতায় আসেন, এবং দিয়ে উনি বেসিক্যালি হি ক্রস পাথস উইথ দ্য বাউলস অফ হি অ্যাকচুয়ালি ক্রস পাথস উইথ দ্য হাংরি জেনারেশন পোয়েটস, ঠিক আছে। এবং শক্তি চট্টোপাধ্যায়, মলয় রাও চৌধুরী, এনার সাথে ওনার একটা বন্ধুত্ব তৈরি হয়। উনি আমেরিকা ফেরত যান, ফেরত গিয়ে উনি বেসিক্যালি নবনী দাস খ্যাপা বাউলের কথা বব ডিলানের ম্যানেজারকে বলেন, অ্যালবার্ট গ্রসম্যান তারপরে কলকাতায় আসেন, এবং উনি এসে বেসিক্যালি পূর্ণদাস এবং লক্ষণ দাস বাউলকে আমেরিকা নিয়ে যান। বব ডিলানের জন ওয়েসলি হার্ডিং অ্যালবামের অবভিয়াসলি কভারে আপনারা দেখতে পাচ্ছেন দুজনেই আছেন। তো দিস ইজ আ ভেরি ইউনিক সর্ট অফ again a unique story where very popular এবং এখন তো she is also a Nobel laureate, বব ডিলান, ওনার সাথে একটা বন্ধুত্ব এবং কোলাবোরেশনের জায়গা তৈরি হয় আমাদের বেঙ্গলের এই বাউল দুজন মিউজিশিয়ানের। তো এটাও is also a part of the history of 1960s and 70s. Next slide please. হ্যাঁ, ইনি হচ্ছেন সাইরাস টাটা।
again someone I interviewed in my research. এটা ক্যালকাটা 71 মৃণাল সেনের যে ট্রিলজি, ক্যালকাটা ট্রিলজি, তার ক্যালকাটা ট্রিলজির বেসিক্যালি সেকেন্ড যে ফিল্ম, সেই ফিল্মের একটা সিন যেখানে অনেকগুলো স্টোরি আছে। সিনেমাটার প্লটটা যদি আপনারা দেখেন 3-4টে স্টোরি আছে। থার্ড স্টোরির মাঝখানে সর্ট অফ এই সিনটা দেখানো হয়, এবং এখানে অবভিয়াসলি আনন্দ শঙ্কর, শঙ্কর ফ্যামিলির আনন্দ শঙ্কর এবং সাইরাস টাটা, দ্য মিউজিক প্লেইং ইন দ্য সিন was composed by Anand Shankar, এবং আনন্দ শঙ্কর is famous again for in a sense translating anglophone rock and pop music কে উনি ইন্ডিয়ানাইজ করে নিজের রেকর্ডস বের করেন 1970s 80s এ। এবং সেই সাইরাস টাটা, who is a Parsi Zoroastrian musician who played for anglophone Calcuttan bands in Park Street in the 60s and 70s, and was also recently the principal of the Calcutta School of Music. In another sort of movie, এটা kind of the very early another instance of Western music composed in Kolkata appearing in a Bengali film. That's it. Next slide. Concluding slide আছে এরপরে। That's me cleaning a George Harrison mural in Kolkata during my fieldwork. তো তিনটে কনক্লুডিং রিমার্কস। এক নম্বর হচ্ছে যে অ্যাংলোফোন কমিউনিটিজ অফ ক্যালকাটা অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন ক্যালকাটা সাউন্ডস্কেপস। ফিল্মের গান বা কলকাতার বা বাঙালি বেঙ্গলি মিউজিক স্কেপ এর উপরে কি পরিমাণে ইনফ্লুয়েন্স আছে ওয়েস্টার্ন মিউজিকের, সেটা বোঝার জন্য যেটা আমাদের সবার আগে বোঝা দরকার সেটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য অ্যাংলোফোন কমিউনিটিজ অফ ক্যালকাটা, দ্য মাইনরিটি কমিউনিটিজ লাইক again the Jews, the Parsis, the Zoroastrians, the Anglo-Indians, এবং তাদের যে ইনফ্লুয়েন্সটা তারা ছেড়ে গেছে এবং সেটা পরবর্তীকালে কিভাবে ম্যানিফেস্ট হয়েছে। কলকাতার কলোনিয়াল হিস্ট্রি, এই অ্যাংলোফোন এন্টারটেইনমেন্ট বা অ্যাংলোফোন মিউজিক বা ক্যাবারে কালচার, এগুলো তো আর আমাদের কালচার নয়, এগুলো these were brought here by the Europeans during the colonial British India. এবং সেটার একটা হিস্ট্রি আছে। জ্যাজ মিউজিকের অবভিয়াসলি আর্লি 20th century একটা হিস্ট্রি আছে। দ্য ফার্স্ট জ্যাজ রেকর্ড ইন কলকাতা from India was actually created in Kolkata as early as 1925 by Lequim's Jazz Orchestra, যে গ্র্যান্ড হোটেলে তারা পারফর্ম করতো। তো সেটার একটা ইতিহাস আছে, এবং পরবর্তীকালে সেই ইতিহাসটা কানেক্ট করছে আমাদের কিসের সাথে না, বেঙ্গলি আরবান মিউজিক কালচার, যেখানে অনেক ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি সেটার সাথে। এবং ফাইনালি অবভিয়াসলি দ্য কসমোপলিটন নেচার অফ বেঙ্গলি কালচারালিজম। বেঙ্গলি কালচারালিজম in itself is a very cosmopolitan sort of thing. The idea of Bengaliness has to do with a lot of colonial cultures, European cultures, so it's a syncretistic amalgamation of a number of things. So that is basically my point, and I finish here. Thank you. অসাধারণ অর্ক, ভীষণ সুন্দর বললে, এবং সবচেয়ে যেটা ভালো লাগলো যে আমরা তো যখন আলোচনাটা শুরু করেছিলাম, প্রথমে আমরা শুরু করি যাত্রাপালা দিয়ে, তারপরে ধীরে ধীরে যাত্রাপালা এবং গান, সেখানে নাটক এবং গান, এবং ধীরে ধীরে যে ট্রানজিশনাল পয়েন্টটা, যেটা ইনফ্যাক্ট মলয়দা খুব সুন্দরভাবে এস্টাবলিশ করছিল, যেটা ওয়েস্টার্ন মিউজিক অ্যান্ড থিয়েটার তার সাথে ট্রেডিশনাল মিউজিক অ্যান্ড থিয়েটার, এর যে একটা কনফ্লিক্ট, একটা টেনশন তৈরি হচ্ছে, সেটা সেই জায়গার আলোচনাটা তুমি ক্যাবারে সিঙ্গিং এবং গান বাজনার মাধ্যমে খুব সুন্দর নিয়ে গেলেন। বিশেষ করে অ্যাংলো ইন্ডিয়ান মিউজিক, যেটা আমার নিজের একটা খুব ভালোবাসার জায়গা, কারণ অ্যাংলো ইন্ডিয়ান খাবার মানে ফুড কালচার এবং অ্যাংলো ইন্ডিয়ান মিউজিক, এই দুটো আমার খুব ভালোবাসার জায়গা। এবং সেখানে ওই ট্রানজিশনাল পয়েন্টটা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মধ্যে আজকেও ভীষণভাবে ধরা পড়ে। এবং সে তুমি প্যাম ক্রেন বলো, এবং পরবর্তীকালে তুমি অঞ্জন দত্তের নামও নিয়েছিলে, এবং অঞ্জন দত্তের মিউজিকে অ্যাংলো ইন্ডিয়ান মিউজিকের একটা বিরাট ইম্প্যাক্ট আছে। ওই যে ট্রানজিশনাল, যে ট্রেডিশনাল ইন্ডিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর সাথে ওয়েস্টার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বা পরবর্তীকালে যেটা দেখি যে ইন্ডিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে ওয়েস্টার্ন টিউন বানানো বা বাজানো, বা ওয়েস্টার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে ইন্ডিয়ান টিউন বাজানো, এই যে কালচারটা এখন ভীষণভাবে একটা ওয়েল এস্টাবলিশড কালচার, সেটাও কিন্তু মানে অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল সিনে বা ওয়াইডলি কলকাতা সিনে কিন্তু আমরা ভীষণভাবে দেখতে পারি, যেটা অ্যাংলো ইন্ডিয়ান কালচার এবং ওই যে অ্যাংলোফোন ওয়েস্টার্ন মিউজিক্যাল কালচার যেটা তুমি বারবার বলছিলে, সেটার কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট আছে।
অবশ্যই আমরা একটু টাইম পেরিয়ে গেছি, কিন্তু তাতে আমার মনে হচ্ছে না খুব একটা চিন্তার বিষয় আছে বলে একটুখানি আমাদের। অন্তত 7 মিনিট তোমরা নিতে পারো আরো। আমরা হ্যাঁ আমি আর আমরা অমিত স্যার হ্যাঁ আরো আমি 7 একটু মিনিট 7 মিনিটের, হ্যাঁ একটু 7 মিনিটের সাথে আমি একটু 3 মিনিট যোগ করে দিচ্ছি কারোর বেশ, পারমিশন 10 ছাড়াই। মিনিট এবং হ্যাঁ হ্যাঁ একদম একদম। এই তো 10 মিনিট পেয়ে গেছি। তো আমি মনে করি আমাদের অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি আর কোনো কথা বলবো না। আমি চাই আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছে ওদের মনে অনেক প্রশ্ন থাকবে। কিছু প্রশ্ন বোধহয় আমি চ্যাট বক্সে দেখেছি, এবং যেমন ইগর প্রশ্ন করেছে যে ক্যান ইউ সাজেস্ট সাম পাবলিকেশনস অ্যাবাউট যাত্রা হিস্ট্রি অর প্র্যাকটিসেস। এটা বোধহয় স্মৃতিকণাদি এবং মলয়দা আপনাদের জন্য। এটা একটু আপনি উত্তর দেবেন, এবং অন্যান্যরা যাদের প্রশ্ন আছে আপনারা হাত তুলে আনমিউট করে আরামসে প্রশ্ন করতে পারেন, বা যদি মনে করেন আপনারা চ্যাট বক্সে প্রশ্ন দেবেন সেটাও আপনারা সেখানে প্রশ্ন শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের কাছে 10 মিনিট আছে আলোচনা করার, এবং এবার আপনাদের উপর। And Igor, if you want to interact, we have about 10 minutes. Feel free to. শিওর। Thank you. Thanks a lot. Oh, I could not grasp all the presentation because it was in Bangla. I thank Moloida. It was interesting for me since my appreciation comes from the oral culture of Jatra, because of the instruments used that we also can appreciate even today in some occasions. And as you spoke about the introduction of harmonium and clarinet, and I find interesting witnessing of that in some movies, like in the Apu trilogy, when we see Apu that listen to the Jatra, or even OTT by Tapan Singha, when Tarapada go and works in the Jatra. And it's really captivating, and it's like draining some past soundscape. And so it would be interesting for me to deepening the history and was practices where and how it was structured. Also as also I appreciate also a lot the Shritikana Mam presentation about the Palakirtan and whatever material can help us, also because I also live in Italy. I don't have much chances to research in the field, but whatever can widen what we still can hear about that. And I think also movies can be also witnessing some of those practices. So I would like to just I was asking just if there is some literature about that. And also I already found some short bibliography in Priyanka's book, in The Poet's Song. There is something about that because she talks about Kobigan, and also it's related also to Jatra, and there is some I know there is some literature, but I mean I just ask about your specific presentation of today, if there is something that I can find in the libraries or in the bookshops. Thanks a lot. Also, thanks, Arpada. Thanks for the presentation. It was really interesting. Also, I didn't know about the crooners of Kolkata.
Okay. Igor, Orko wants to say something. Orko, please. Yes. But keep the time in mind. Keep the time. I just wanted to say one small thing, unrelated or semi-related note. I can see Dr. Anandalal here. I just wanted to reiterate that when I started my field work, Dr. Lal was one of the first people I contacted, and he has been one of the major sort of reasons behind my research has progressed so much over the years. He was the first person I contacted. He was the one who gave me a number of contacts, and from there onwards, my field work sort of progressed. So thank you, Dr. Lal. না, অল্প এক মিনিট আমি আবার যেটা জানতে চাইছে, সরি আমি একটু বলে নিই, একটু একটা কথা বলবো। হ্যাঁ স্মৃতিকণাদি বলুন Hello. বলুন হ্যাঁ, স্মৃতিকণাদি। আনন্দলাল, আপনি যেটা বলছেন সেটা নিশ্চয়ই, তবে তার আমি যাত্রার সম্পর্কে বই যেটা চাইলেন জানতে লাইব্রেরিতে বা যেটা পাওয়া যাবে, এখন অনেকটা আউট অফ প্রিন্ট আছে। যাত্রার ওপরে কিন্তু প্রচুর লেখা যেটা আছে সেটা আনন্দবাজার আর্কাইভে আছে, এবং সেখান থেকে যদি সেই লাইব্রেরিতে যদি যোগাযোগ করা যায় সেটা পাওয়া যায়। দেশের কিছু বই আছে, আর প্রবোধ বন্ধু অধিকারীর বই যদি মানে জোগাড় করতে পারেন তো যাত্রার সম্পর্কে অনেকটাই জানতে পারবেন। এটা আমার মনে হচ্ছে আপনি যেটা বলছেন মিস্টার লাল আর আগে, তার অনেকটাই আগে, হ্যাঁ, এ সম্পর্কে জানা যাবে। আর উনি যেটা যন্ত্রপাতির কথা বললেন, ক্লারিনেট হারমোনিয়াম কিন্তু এসেছে আফটার ব্রিটিশ পিরিয়ড। তখন ক্লারিনেট হারমোনিয়াম কিন্তু আগে ছিল না। তখন বাংলার যন্ত্রপাতি করতাল, খোল, শ্রীখোল, মৃদঙ্গ, পাখাওয়াজ এই সমস্তই ছিল, কিন্তু ক্লারিনেট হারমোনিয়ামটাকে আমি অনেক পরে দেখতে পাচ্ছি। ফ্লুট যেটাকে বলা হচ্ছে সেটা পরে, বাঁশি আর আমার মনে হচ্ছে যে ফ্লুটের কথা বলা হচ্ছে সেই জিনিসটা কিন্তু অনেক আলাদা। তো সেই জায়গাটা যদি আবার একটু বুঝতে পারেন বা আপনারা বুঝিয়ে দেন তাহলে ভালো হয়। স্পেশালি ওয়েস্টার্ন ফ্লুট, কারণ ইন্ডিয়ান ফ্লুটের সঙ্গে ওয়েস্টার্ন ফ্লুটও এসেছিল। হ্যাঁ, ওয়েস্টার্ন ফ্লুট এসছে আফটার ব্রিটিশ। এবং একটা জিনিস কি, ওয়েস্টার্ন ফ্লুটে কিন্তু ইন্ডিয়ান রাগ বাজানো যায় না, ইন্ডিয়ান 40s এ ঢুকে গেছে, কিন্তু নশাদের এবং মদন মোহনের ফ্লুট আমি শুনেছি 40s এর, সেগুলো আমি 40s এর আগের কথা বলছি। 40s এর আগে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যাত্রাতে ব্যবহার আর চিত্রগীতিতে ব্যবহারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। হ্যাঁ, যাত্রার গানই আলাদা, যাত্রার গানের সাথে অন্যান্য গানের অনেক পার্থক্য আছে, যেটা এখন হয়তো অবলুপ্ত, সেটা আমরা দেখতে পাই না। তবে যাত্রার গানের একটা আলাদা ক্যারেক্টার ছিল, সেইটা কিন্তু অন্য গানের সাথে মিলতো না। আচ্ছা, অন এ ভেরি ডিফারেন্ট নোট, স্মৃতিকণাদির জন্য একটা প্রশ্ন শুভদীপ এনেছে। সায়ন ভাই, আমি কি পড়ে দেবো নাকি তুমি টেক ওভার করবে ব্যাপারটা চ্যাট বক্সে? আচ্ছা, আমি জাস্ট পড়ে দিচ্ছি। সায়ন মিউটে আছো? সরি, তো হ্যাঁ, তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি খুব দ্রুত পড়ছি দিদি, আসলে আমাদের সময় শেষ হয়ে আসছে। শুভদীপ প্রশ্ন করেছেন, এখন গ্রামের দিকে যে ধরনের যাত্রা হচ্ছে তা অনেকটাই ফিল্মি সং, কোনো টলিউড বা বলিউড মুভির প্লট লাইনের অনুকরণে। সেখানে মনসামঙ্গল, শীতলা মঙ্গল, রামায়ণ কাহিনীর মতো ঘটনাবলীর ছোঁয়া নেই বললেই চলে, বা যে ধরনের নামকরণ আমরা দেখি তা কিছু ক্ষেত্রে আপত্তিকর। আপনার কি মনে হয় এটা বিনোদনের অতিরিক্ত খোরাকের উপস্থিতিতে যাত্রার গুণগত মানের অবনমন? এটা 2000-এর পরের পরিস্থিতির কথা বলছে। হ্যাঁ, এটা এক অর্থে বলা যেতে পারে অবনমন তো বটেই, কারণ এখানে যে যাত্রাপালা আজকাল গ্রামের দিকে হচ্ছে, সেখানে যাত্রার কিছু নেই, মানে যাকে যাত্রা বলা হচ্ছে নামটাই রয়েছে, আর কিছু নেই। কারণ যে মুহূর্তে ফিল্ম মিউজিক এবং ফিল্মের আর্টিস্টদের অনুকরণে নাচ গান শুরু হলো, সেই মুহূর্ত থেকে যাত্রা তার চরিত্র হারালো, তার চারিত্রিক বৈশিষ্ট্য তার হারালো। এবং অবনমন ব্যাপারটা কি জানেন তো, অবনমনটা বলার আগে এটা আমাকে ভাবতে হবে যে আমি তার, ধরুন আমি একদম বাংলায়, পাতি বাংলায় বলছি, তার খিদে পেয়েছে, মনের খিদেটাও তো খিদে, আমি তাকে যথার্থ খাবার দিতে পারছি না, আমি পুষ্টিকর খাবার দিচ্ছি না, তাহলে সে অপুষ্টিকর খাবারই খাবে, তাই না? আমি তাকে
আমার নিজস্ব কালচার, বাংলার কালচার নিয়ে চর্চা যদি আমরা হারিয়ে ফেলি, আমরা যদি নিজেকে নিজে হারিয়ে ফেলি, আমরা তাকে দোষ দিতে পারি না যে ক্ষুধার্ত, সে কিছু চাইছে। আর মানুষের মন একদম আমাদের সাধারণ শারীরিক খিদের মতোই, তাকে খাদ্য দিতে হয়, তা না হলে সে অখাদ্য কুখাদ্য খাবে। আমার কালচার আমি হারিয়ে ফেলছি। বাংলা, আপনি এটা বলতে পারেন যে আজকে বাংলার যাত্রার সেই সুর করে গান, সুর করে সংলাপ কেউ শুনবে না, কিন্তু এটা তো মানতে হবে আমাকে ইতিহাস বাঁচিয়ে রাখতে হবে, নাহলে আমি বর্তমানে বাঁচতে পারবো না। সেটা যদি আমাকে জানতে হয়, তার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেই তার মধ্যে থেকে আধুনিকীকরণ করা মানে তাকে হারিয়ে ফেলা নয়। যাত্রার বৈশিষ্ট্যকে রেখে তাকে আধুনিকীকরণ করা যেতেই পারত, এবং তাকে আলাদা একটা আসন দেওয়া যেতে পারতো আমরা সংস্কৃতি জগতে, কিন্তু তাকে আমরা মানে পুরো অন্যরকম করে ফেলেছি আমাদের ব্রিটিশ পিরিয়ডের পর, এবং বর্তমানে যে বোম্বাই ফিল্ম, অন্যান্য ফিল্ম থেকে এনে সেখানে আমরা নষ্ট করে ফেলেছি তাকে, সেটা আমাদের দোষ। আর গ্রামে যেটা চলছে, তারা তো নতুন কিছু করছে না, তারা আমাদের যেটা আমরা করছি, আমরা আনছি শহরে, আমি সেটাই তাদের প্রতিফলন দেখতে পাচ্ছি তাদের কালচারের মধ্যে। কাজেই আমি এটাকে মনে করি যে আমাদের উচিত আমাদের নিজস্ব কালচার, নিজস্ব যে বাংলার নিজস্ব যেসব জিনিস ছিল তাকে খুঁজে পেতে ফিরিয়ে আনা, এবং তাকে সংরক্ষণ করা, তাকে তার মতো করে আধুনিকীকরণ করা। যেরকম একটা মন্দিরকে আধুনিক করতে গেলে কিন্তু তাকে ভেঙে ফেলে তার সমস্ত স্ট্রাকচার উড়িয়ে দিলে চলে না, তেমনি আমাদের সংস্কৃতিকে তার মতো করে রেখে তাকে আধুনিকীকরণ করতে হবে। তবেই তো আমার নেক্সট জেনারেশন জানতে পারবে আমরা কি ছিলাম, আমার অতীত কি ছিল, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা সায়ন, since হ্যাঁ, we এবার have actually run out of time, তুমি কিছু কনক্লুডিং রিমার্কস থাকলে দিয়ে দাও, তারপরে অমিত স্যার ধন্যবাদ জ্ঞাপন করব। হ্যাঁ, অবশ্যই আমি সেই দিকে এগোচ্ছিলাম। আমি অবশ্যই জানি যে আমাদের অনেক প্রশ্ন আছে, ইনফ্যাক্ট আমার নিজের অনেক প্রশ্ন ছিল, কিন্তু সময় পেরিয়ে গেছে যেহেতু এখানেই আমাদেরকে এই আলোচনাটা কনক্লুড করতে হবে। এবং আবারও সবাইকে, যারা শ্রোতারা যারা এসছেন আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন এই আলোচনা চক্রের, সবাইকে ধন্যবাদ। এবং আমাদের তিনজন যারা গেস্ট স্পিকার ছিলেন অসাধারণ, তারা নিজেদের ভাবনা চিন্তা খুব সুন্দরভাবে ওনারা শেয়ার করেছেন। সময়ের অভাব অবশ্যই ছিল, কিন্তু তার মধ্যে ভীষণ সুন্দরভাবে তারা নাটক, যাত্রা, ওয়েস্টার্ন মিউজিকের যে একটা ইনফ্লুয়েন্স, মিউজিক এবং নাটকের যে ট্রানজিশন ঘটেছে এবং এখনো ঘটে চলেছে সময়ের সাথে, সেগুলো ভীষণভাবে তুলে ধরেছেন। অনেক দিকে একসাথে আমাদের ভাবনা চিন্তা করার অনেক রাস্তা কিন্তু আমরা সবাই মিলে খুঁজে পেয়েছি। এই আলোচনাটা চলতে থাকুক আগামী দিনে অন্যভাবে, অন্য মাধ্যমের মধ্যে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এবং যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে আমরা একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছি, তো সেই সময়ের সাথে মানে লড়াই করতে গেলে অনেক রাস্তার মধ্যে এই ধরনের আলোচনা, এই ধরনের ভাবনা চিন্তারও ভীষণভাবে প্রয়োজনীয়তা আছে। আমি এই বলে এখানেই শেষ করছি, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি দেবাদিত্য দাকে, অমিত দাকে, স্মৃতিকণা দিকে, অর্ককে এবং মলয় দাকে এত সুন্দর একটা আলোচনা চক্র তৈরি করার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অমিত স্যার প্লিজ। ওকে, আজকে এই প্রথম প্যানেল ডিসকাশনে আমরা আমাদের আলোচনা চক্রকে একটা সদর্থক দিকে নিয়ে যেতে পেরেছি, যাদের সহযোগিতায় সেই মডারেটর এবং তিনজন আলোচক সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সময় নেই বলে আমাদের কিছুটা সংক্ষিপ্ত করতে হলো আলোচনাটাকে, তবে এই আলোচনাগুলো কিন্তু শুরু হয়, শেষ কিন্তু হয় না। এই যারা আজকে আলোচনা করলেন তাদের মধ্যে যোগাযোগ গড়ে উঠুক, কথাবার্তা চলুক, আলোচনা চলুক, এই আশা রেখে পরবর্তী প্লেনারি স্পিচ, আমন্ত্রিত বক্তব্যে আমরা যাব।